আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি যে চ্যাপ্টারটা মেনলি আলোচনা করব সেটা হচ্ছে চুম্বকের অধ্যায়। তো চুম্বকের অধ্যায় আলোচনা করার আগে আমি তোমাদের যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, লাস্ট কালকে কিছু অংশ বাদ ছিল সার্কিটের। সো সার্কিটের ওই অংশটুকু করিয়ে তোমাদের আমি যেটা করাবো সেটা হচ্ছে চুম্বকের অধ্যায়। আজকে সার্কিটের করাবো, কিছু অংশ বাদ ছিল ওইটা করিয়ে তারপরে হচ্ছে চুম্বকের যে অধ্যায়টা আছে ওইটা করাবো। সো আমার কথা স্পষ্ট শোনা যায় কিনা এবং আমি যেটা লিখবো সেটা দেখা যায় কিনা আমাকে একটু কনফার্ম করবা কাইন্ডলি। চলো তড়িৎ, আমার কথা স্পষ্ট শোনা যায় কিনা এবং দেখা যায় কিনা আমাকে একটু কনফার্ম করবা কাইন্ডলি। আর লাস্ট দিন আমি কত নম্বর টাইপ করাচ্ছিলাম? মেবি টাইপ নম্বর 3, টাইপ 3 আলোচনা করছিলাম এবং টাইপ 3-তে আমি বিভিন্ন ধরনের সার্কিট দেখাচ্ছিলাম। ওকে, সো আমি কালকে মনে হয় 2টা সার্কিট দেখাইছি, আজকে হচ্ছে আমি 3 নম্বর সার্কিট দিয়ে শুরু করব। লেকচার 13 হবে না? ওকে, আমি হয়তো ভুল লিখছি, যাই হোক ওটা আমি যখন প্লেলিস্ট করে দিব তখন আমি ওটা সংশোধন করে দিব, সমস্যা নাই। আচ্ছা, সো আমরা শুরু করি। দেখো, ঢাকা ইউনিভার্সিটির একটা কোশ্চেন এরকম দেওয়া রয়েছে, এটাকে বলছি আমি R1, যেটার ভ্যালু হচ্ছে দেওয়া হচ্ছে 3 ওহম। এটা হচ্ছে R2, যেটার ভ্যালু দেওয়া রয়েছে হচ্ছে 6 ওহম। আর এইটার ভ্যালু দেওয়া রয়েছে হচ্ছে R3, যেটার যে ভ্যালু সেটা হচ্ছে 8 ওহম। আর এই জায়গাটাতে আমাদের দেওয়া রয়েছে 10 ভোল্ট। আমাদের কোশ্চেনে বলা হচ্ছে যে এই R3-র মধ্য দিয়ে যে আমাদের কি পরিমাণ কারেন্ট যাবে সেটার পরিমাণ বের করতে হবে, অর্থাৎ এইটার মধ্য দিয়ে যে পরিমাণটা আমাদের তড়িৎ প্রবাহ যাবে আমাদের সেটা মূলত বের করতে হবে। সো দেখো, এখানে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, আমি তোমাদের বলেছিলাম যে কারেন্টের ফ্লোটা হয় সবসময় পজিটিভ প্রান্ত থেকে। এইটা হচ্ছে আমাদের পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে ছোটো প্রান্তকে বলি নেগেটিভ প্রান্ত, আর এটা হচ্ছে পজিটিভ প্রান্ত। এবং আমাদের কারেন্টটা সবসময় ফ্লো হয় এই পজিটিভ প্রান্ত থেকে, মাথায় রাখবে এটা। আর কারেন্ট যেদিকে ফ্লো হয় তার বিপরীত দিকে ফ্লো হয় হচ্ছে ইলেকট্রন। সো এই দিকে যদি ইলেকট্রন দেয় তাহলে এই দিকে যাবে আমাদের কারেন্ট। সো আমরা এখান থেকে বুঝতে পারি যে আমাদের এইটা হচ্ছে উঁচু প্রান্ত আর এটা হচ্ছে আমাদের নিচু প্রান্ত, দ্যাট মিনস এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, এটা হচ্ছে পজিটিভ প্রান্ত। তাহলে ডেফিনেটলি আমাদের কারেন্টটা কিন্তু এই দিক থেকে মুভ করবে। সো কারেন্টটা এই দিক থেকে যাবে, এই দিক থেকে যেতে 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 যখন এখানে যাবে তখন এই কারেন্টের একটা অংশ যাচ্ছে এই দিক দিয়ে আর এই কারেন্টটার একটা অংশ যাচ্ছে এই দিক দিয়ে। সো এই কারেন্টটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, যেহেতু আমি এটা R1 দিয়েছি তাই এইটাকে বলবো হচ্ছে I1, অর্থাৎ আয়ের একটা পার্ট হচ্ছে I1, যেহেতু এটা R2 দিয়েছি সো আমি এটাকে বলবো হচ্ছে I2। তাহলে আমি ধরে নিচ্ছি যে এই কারেন্টের ভ্যালু যদি এমন হয় যে এটা 20 অ্যাম্পিয়ার, অর্থাৎ 20 মানের একটা কারেন্ট এখান থেকে যাচ্ছে, যাওয়ার পরে এখানে ধরো 15 গেছে, এখানে 5 গেছে, তো এখানে 15 এখানে 5 দুইটা মিলে আবার এখান থেকে যখন বের হবে তখন তো আলটিমেটলি তারা এই মূল আই নিয়েই বের হবে, অর্থাৎ 20 অ্যাম্পিয়ার নিয়েই বের হবে। তাহলে এর মধ্য দিয়ে এমনি আসবে যখন, তাহলে আমি বলতে পারি যে মূলত R3-র ভিতর দিয়ে কারেন্ট যাওয়া মানে আসলে I3, যেটার ভ্যালু হচ্ছে মূল আয়ের সমান, অর্থাৎ যে পরিমাণ কারেন্ট এখানে যাচ্ছিল সেটা দুই ভাগ হয়ে যাচ্ছিল অ্যান্ড ফাইনালি আমাদের মূল কারেন্টটা কিন্তু বের হয়ে যাচ্ছে। যাওয়ার পর আমি বলতে পারছি যে I3-র মধ্যে যে কারেন্টের ভ্যালুটা I3 সেটা আসলে মূল আয়ের সমান। সো আমি যদি এখান থেকে মূল আইটা বের করতে পারি তাহলে কিন্তু আমি অনায়াসে বলতে পারি যে এটার ভিতরে আমাদের কারেন্টের পরিমাণটা হবে মূল আয়ের সমান। সো আমরা এখানে আমাদের বলা হচ্ছে যে তবে দুইটা কারেন্টের এই দুইটা প্রান্তের আমাদের যেটা বের করতে বলা হয়েছে সেটা হচ্ছে ভি বের করতে বলা হচ্ছে, বিভব পার্থক্য। সো আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে মূল আই ইন্টু R3,
অর্থাৎ মূল আইটা বের করতে পারলে আমাদের অ্যান্সারটা ক্লোজ। সো মূল আয়ের সূত্রটা কি? আমরা আয়ের যে সূত্রটা জানি সেটা হচ্ছে ই বাই হচ্ছে আর, ই বাই আর। এখন ই মানে কি? ই মানে হচ্ছে আমাদের যে ভোল্টেজটা সেটা দেওয়া রয়েছে। এখন আর মানে কি? আর মানে হচ্ছে দেখো এই দুইটা সার্কিট আমাদের কীভাবে আছে, এই দুইটা সার্কিট আমাদের সমান্তরালে আছে। সো সমান্তরালে থাকলে আমরা একটা জিনিস জানি যে সমান্তরালে থাকলে আমাদের এই দুইটা রোধ আছে, রোধদ্বয়ের গুণফল আর রোধদ্বয়ের যোগফল, রোধদ্বয়ের গুণফল বা হচ্ছে রোধদ্বয়ের যোগফল, এটা আমরা জানি। সো দুইটাকে যদি তুমি গুণ করো তাহলে 3 × 6 আর দুইটাকে যোগ করলে 3 + 6 দ্যাট মিনস 18, সরি এখানে হবে 9। সো এখানে হবে 2, এখানে হবে 3, কাটাকাটি গেলে আলটিমেটলি আমাদের এখানে হয় 2। আচ্ছা, সো আমাদের এই যে টোটাল যে সার্কিট এটাকে ক্যালকুলেশন করলে আমরা ভ্যালু পাচ্ছি 2 ওহম। এখন যেহেতু আমরা এইটাকে সরলীকরণ করে আমরা এটা বানিয়ে ফেলেছি, তখন এই 2 মানে কি? 2 মানে হচ্ছে এই জিনিসটা তখন মুছে যাবে। এই দুইটাকে কম্বাইন করে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2 ওহম। সো আমি ডেফিনেটলি এটা মুছে দিয়ে সার্কিটের আকৃতি এমন করে আগায় নিতে পারি, কারণ দুইটা মিলে এখন আমাদের সম্মিলিতভাবে যে রোধটা পাচ্ছি সেটা হচ্ছে এইটা, এবং এইটার নাম দিচ্ছি আমি আরপি। যেহেতু এটা প্যারালালে ছিল তাই এটা হচ্ছে আরপি। অ্যান্ড দেন এইটার সাথে এখন দেখো তো ভাইয়া কারেন্টটা এমনি যাচ্ছে, যে যে দেখো এমনি আসতেছে, তার মানে যে পরিমাণ কারেন্ট এখান থেকে যাচ্ছে এখানে কোনো বাধা দিচ্ছে না, এখানে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে এখানে সেম পরিমাণ কারেন্ট যাচ্ছে। তো সেম পরিমাণ কারেন্ট গেলে আমরা বলতে পারি যে এইটা আর এইটা দুইটা আছে শ্রেণীতে। সো শ্রেণীতে থাকলে আমরা কি করব? সিরিজ আরএস। সো এই দুইটাকে যোগ করতে হবে, 2 + 8 দ্যাট মিনস এখানে হবে 10। ওকে, সো আমরা এখানে তাহলে আরএস এর ভ্যালু পাচ্ছি কত? 10। আলটিমেটলি আমি পাচ্ছি 1। তাহলে আমাদের V3 ভ্যালু কত? V3 মানে হচ্ছে IR3। I মানে কত? I মানে হচ্ছে 1, আর R3 মানে কত? R3 মানে হচ্ছে 8। সো আলটিমেটলি অ্যান্সার হচ্ছে আমাদের 8 ভোল্ট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো এই কোশ্চেনটা আসছিল ঢাকা ইউনিভার্সিটি 14-15 সালে, এটা আসছিল ডিইউতে 14-15 সালে। আচ্ছা, সো এটা গেল। সো ঢাকা ইউনিভার্সিটির ঝাপসা দেখা দেয়, এখন কি ক্লিয়ার দেখা দেয়? এখন ক্লিয়ার দেখা দেয়? এখন ক্লিয়ার দেখা দেয়? আচ্ছা, এরপরে ঢাকা ইউনিভার্সিটিতে আরেকটা কোশ্চেন আসছিল, সেটা যদি তোমাদের একটু বোঝাই। ওকে, ক্লিয়ার, ওকে ফাইন। আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের আরেকটা 13-14 সালে একটা কোশ্চেন আসছিল। কোশ্চেনটা যদি আমি একটু বোঝাই তোমাদের, সার্কিটটা কীরকম দেখতে সেটা যদি একটু ওখানে বোঝাই। তো 4 নম্বরটা একটু লেখো। আসলে আমরা দেখতে পাচ্ছি ঢাকা ইউনিভার্সিটিতে 18 সালে, 19 সালে, 17 সালে যে কোশ্চেনগুলো এসছে মূলত সবগুলোই সেম। হয় আমাদের চেয়েছে কোনো একটা রোধের মধ্য দিয়ে কারেন্ট অথবা কোনো রোধের মধ্য দিয়ে বিভব, অর্থাৎ এই দুইটা জিনিস জানলেই কিন্তু আমাদের জানলেই হয়ে যাচ্ছে, আমাদের এক্সট্রা হবে অনেক কিছু জানার প্রয়োজন হচ্ছে না। ওকে, সো 4 নম্বর আমি একটু লিখি। 4 নম্বর সার্কিটটা দেখো, সার্কিটটা হচ্ছে ঠিক এই রকমের, এরকম এখানে রোধ আছে, দেন হচ্ছে এরকম রোধ আছে, এটা। সো আমাদের এখানে দেওয়া রয়েছে হচ্ছে 6 ভোল্ট, দেন এটা হচ্ছে 2 ওহম, এটা হচ্ছে 3 ওহম, আর এখানে দেওয়া রয়েছে এটা 3 ওহম, এটা 6 ওহম, ঠিক আছে। ওকে, আর এইটা হচ্ছে আমাদের এ প্রান্ত, এটা বি প্রান্ত, এটা সি প্রান্ত, আর এইটা আমাদের ডি প্রান্ত। সো আমাদের বলা হচ্ছে বি ও সি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত হবে? বি ও সি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। সো আমাদের এই প্রান্ত আর এই প্রান্তের মধ্যে আমাদের বিভব পার্থক্য চাওয়া হচ্ছে, যে বি ও সি বিন্দুর মধ্যে বিভব পার্থক্যটা আসলে কত হবে। সো দেখো ভাই, এই দুইটা আমাদের কিসে আছে? দুইটা কিন্তু আমাদের সমান্তরালে আছে। সো সমান্তরালে আমাদের বিভবটা সেম হয়। সো আমি লিখতে পারি ভি ইকুয়াল টু আই, এখান থেকে আমাদের এই যে এখান থেকে আমাদের মূল আইটা বের হবে, যেটা বললাম, যেখানে আমাদের ব্যাটারি থাকবে সেই ব্যাটারি থেকে আমাদের মূল আইটা বের হবে, সেই আইটা এখানে যাচ্ছে, এইটার মধ্যে মূল আই যাচ্ছে। সো আমরা এটা বুঝতে পারি যে আমাদের এইখানে যেটা আছে সেটা হচ্ছে মূল আই যাবে, রাইট। সো আমাদের এখান থেকে এখানে, আমাদের এখান থেকে যে কারেন্ট, অর্থাৎ যেখান থেকে কারেন্টটা যাবে
সেই আই নিতে হবে, অর্থাৎ মূল আই ইনটু এই দুইটার ভিতরে আমাদের যে রোধ আছে অর্থাৎ আরবি, সেটা নিলে আমাদের বিভব পার্থক্যটা হয়ে যায়। তো এখন আমি আইটা কিভাবে পাবো সেটা যদি তোমাদের একটু বোঝাই। সিমিলার সূত্র, আই ইকুয়াল টু ই বাই আর। ই মানে কত? ই মানে হচ্ছে ভোল্টেজের ভ্যালু, আর 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 মানে কি দেখো ভাই, দুইটা আছে সমান্তরালে, দুইটা আছে সমান্তরালে। তোমাদের একটা টেকনিক শেখাই দিই। যদি এমন থাকে কোনো একটা জায়গায়, যদি দুইটা সার্কিট যদি সমান্তরালে থাকে আর একটা ভ্যালু যদি এমন থাকে যে আর আর আরেকটা ভ্যালু হচ্ছে 2R, মানে বিষয়টা হচ্ছে এমন যে একটা ভ্যালু যা আছে আর একটা ভ্যালু আছে তার দ্বিগুণ। যদি হাফ অ্যান্ড ডাবল থাকে তাহলে এটা শর্টকাট হচ্ছে এমন যে সব থেকে বড় ভ্যালু বাই হচ্ছে 3, এটা করলে অ্যান্সার ক্লোজ হয়ে যায়, এত কিছু ঝামেলার দরকার হয় না। যেমন এখানে যদি আমি বলি হচ্ছে 100 আর এখানে হচ্ছে 200, তাহলে আমাদের অ্যান্সার হবে 200/3, দ্যাটস ইট, অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা সিমিলারলি এখানেও সেই জিনিসটা বলতে পারি যে এখানে 3 আছে, এখানে 6 আছে, কাজে আমাদের হাফ অ্যান্ড ডবল আছে, তাহলে হাফ অ্যান্ড ডবল থাকলে তার মধ্যে সব থেকে বড় যে ভ্যালুটা সেইটা ভাগ 3 করলেই অ্যান্সারটা হয়ে যায়। তাহলে এই দুইটার ভিতরে আমাদের যে রোধটা হবে সেটা হচ্ছে বড় ভ্যালু বাই হচ্ছে 2। সো বড় ভ্যালু বাই হচ্ছে 2 না, সরি 3 যদি করা হয় তাহলে আমাদের অ্যান্সার হয় 2। সো এই দুইটা সমান্তরাল করলে কত হয়? 2। তার মানে এটা সরলীকরণ করার পরে আমরা পাচ্ছি কি এটার ভ্যালু হচ্ছে 2। আচ্ছা, এটা যখন 2 পাচ্ছে তখন দেখো তো ভাই এইটা এমনিতে আসবে, এই কারেন্টটা আমাদের এখান থেকে যাচ্ছে, যাওয়ার ফলে এমনিতে যাচ্ছে, তারপরে এমনি আসতেছে, তারপরে এমনি আসতেছে, তারপরে এমনি, তারপরে আবার এভাবে কারেন্টটা যাচ্ছে। তাহলে কারেন্ট যেহেতু সেম, সবার ভিতরে কারেন্ট যেহেতু সেম, তাহলে এইটাও সমান সিরিজে আছে, এটাও সিরিজে আছে, এটাও সিরিজে আছে। তো সিরিজে থাকলে কি করতে হয়? নর্মালি সিরিজে থাকলে আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে 2 2 3 যোগ করো, 2 + 2 + হচ্ছে 3, দ্যাট মিন 4 আর 3 7। সো আমি আর এর ভ্যালুটা এখানে 7 বসাই দিলে আমাদের মূল আইটা পেয়ে দিই। এখন আমাদের বের করতে হবে ভাই কি বিভব পার্থক্য। সো বিভব পার্থক্যটা আমি কিভাবে পাবো ভাই? বিভব পার্থক্য এখানে মূল আই পাচ্ছি কত? 6/7 ইন্টু আরপি কত পাইছিলাম? 2। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো আলটিমেটলি আমাদের এখানে 12/7 করলে যা হয়, অর্থাৎ 1.5 উপরে অ্যান্সার হবে, 1.5 উপরে। ব্লাড দেখা যায়? ওকে দাঁড়াও, 1.5 তার মানে 1.7 আর কি। তো অপশনে এখানে 2 আছে, সো অ্যাপ্রক্সিমেটলি 2 দিয়ে লিখেছে। আচ্ছা দাঁড়াও দেখতেছি, ব্লাড আসলে নেট প্রবলেম মেবি। এখন কি ক্লিয়ার দেখা যায়? এখন ক্লিয়ার দেখা যায়? এখন কি ক্লিয়ার দেখা যায়? এখন দেখা যায়? ক্লাসের আগে মেসেঞ্জার টেসেঞ্জার সব কিছু নোটিফিকেশন অফ করা লাগে, অন করে রেখেছি, মনে নাই আজকে। এখন দেখা যায়? ওকে ওকে ফাইন। আচ্ছা, তাহলে আমাদের সার্কিট সম্পর্কিত সমস্যাগুলো দেখলাম। আমার মনে হয় যে এখন তোমরা বুঝতে পারছো যে ঢাকা ইউনিভার্সিটিতে আসলে কী টাইপের কোশ্চেন আসে। এখন হয়তো দিলে আসলে পারা উচিত। বাকি যে সার্কিটগুলো আছে কাইন্ডলি তোমরা একটু নিজেরা করে ফেলবা, সব একই টাইপের সার্কিট, সব একই টাইপের সার্কিট। সো আমি এখন যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে তোমাদের এখন যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শান্ট। সো সবাই একটু লেখো পরের টাইপ 4 লেখো শান্ট। সবগুলো সার্কিট সেম, তোমরা যদি বাকিগুলো ট্রাই করো আমার বিশ্বাস তোমরা পারবা।
এই টাইপের কোশ্চেনই ঢাকা ইউনিভার্সিটিতে বারবার আসছে। সেটা কীরকম, যে কোনো একটা রোধের মধ্য দিয়ে আমাদের কারেন্টের ভ্যালু অথবা কোনো একটা রোধের মধ্য দিয়ে আমাদের দুই প্রান্তের বিভবটা কত হবে সেটা, এই দুইটা জিনিসই মূলত আমাদের বের করতে বলা হচ্ছে। প্রত্যেকটা কোশ্চেনই, ম্যাক্সিমাম কোশ্চেনে আসলে আমাদের এই জিনিসটা দিয়েছে। সো আমরা এখন টাইপ 4 যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লেখো শান্ট। আচ্ছা, সো এই শান্ট জিনিসটা কি সেটা যদি আমি তোমাদের একটু বোঝাই। দেখো, ধরো একটা পরিবাহী তার আছে, আর এই পরিবাহী তারের ভিতরে আমি একটা গ্যালভানোমিটার দিয়েছি, গ্যালভানোমিটার। অ্যান্ড গ্যালভানোমিটারের কাজকে তোমরা সবাই হয়তো জানো, যে আমাদের গ্যালভানোমিটারের যে কাজটা সেটা আমাদের যে কারেন্টের পরিমাণটা মাপে, রোধের পরিমাণটা মাপে। সো এই যে গ্যালভানোমিটার, এই গ্যালভানোমিটার কিন্তু এক ধরনের রোধ, গ্যালভানোমিটার কিন্তু এক ধরনের রোধ। তোমরা এই জিনিসটা জানো কিনা জানি না। গ্যালভানোমিটার মেইনলি এটা একটা রোধ। সো এটা লিখে রাখতে পারো যে গ্যালভানোমিটার মূলত একটা রোধ, ঠিক আছে? অর্থাৎ কারেন্টকে বাধা দেয়, কারেন্টকে বাধা দেয়। এখন এর ভিতর দিয়ে যদি কোনো কারেন্ট যায়, ধরো এর ভিতর দিয়ে আমি যদি কোনো একটা কারেন্টকে দিয়ে দিই, তো কারেন্টটা চলতে গিয়ে দেখা যাচ্ছে বেশি পরিমাণ কারেন্ট যদি কোনোভাবে যায় শান্টের এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে, তখন কি হয় যে এই গ্যালভানোমিটারটা পুড়ে নষ্ট হয়ে যেতে পারে। মানে যদি অধিক পরিমাণ কারেন্ট তুমি গ্যালভানোমিটার দিয়ে দাও, তাহলে কিন্তু এটা ক্ষতি হতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। তো এই জন্য কী করা হয়, যে এই গ্যালভানোমিটারের সাথে একটা অল্প মানের রোধ সংযুক্ত করা হয়, অল্প মানের রোধ। এবং এই অল্প মানের রোধকে বলা হচ্ছে শান্ট। দ্যাট মিনস যেটাকে আমরা এস দ্বারা প্রকাশ করতেছি। তো অল্প মানের রোধ মানে কি? রোধ মানে হচ্ছে বাধা। তাহলে কারেন্ট সবসময় চাই যে সে বাধাহীন পথে যেতে, সবসময় চাই যে সে বাধাহীন পথে যাবে। তাহলে আমরা জানি নর্মালি শান্টের রোধ কিন্তু মোটামুটি বেশি হয়। এবং তোমরা যারা অ্যামিটার পড়েছো, যারা তোমার হচ্ছে অ্যামিটার বা ভোল্টমিটার সম্পর্কে পড়েছো, তারা হয়তো জানো যে আমাদের এই গ্যালভানোমিটারের সাথে কোনো কিছু সমান্তরালে কিংবা তোমার হচ্ছে কি বলে সমান্তরাল অথবা শ্রেণীতে যুক্ত করলে আমরা মূলত সেটাকে অ্যামিটার বা ভোল্টমিটার হিসেবে মেপে থাকি অনেক। এটা যারা পড়েছো তারা হয়তো জানো। সো আমাদের নর্মালি গ্যালভানোমিটারের যে রোধটা আছে এটা তুলনামূলক একটু বেশি হয়। সো আমাদের যে কাজটা করা হয়, যে এর মধ্য দিয়ে যদি কারেন্টটা না যেতে পারে, তাতে আমি সমান্তরালে যদি একটা রোধকে যুক্ত করে দিই, তাহলে এই কারেন্টটা কী হয়, যে এর মধ্য দিয়ে না দিয়ে সেই কারেন্টটা এর ভিতর দিয়ে যেতে চাই। কারণ কি, এখানে রোধটা খুবই কম। সো এই এসটা হচ্ছে অল্প মানের রোধ, একটু লিখে রাখো। এটাই হচ্ছে শান্ট, অল্প মানের রোধ, অল্প মানের রোধ। সো এটা হচ্ছে আমাদের অল্প মানের রোধ। এবং জি হচ্ছে যেটা বললাম যে আমাদের গ্যালভানোমিটারের রোধ। এর ভিতর দিয়ে যেহেতু অল্প মানের রোধ, সো আমাদের কারেন্টটা মেইনলি এর ভিতর দিয়ে যায়, আর কিছু অল্প পরিমাণ কারেন্ট আমাদের এর ভিতর দিয়ে যায়। ম্যাক্সিমাম কারেন্টের পরিমাণ হচ্ছে এর ভিতর দিয়ে যায়। সো এর ভিতর দিয়ে যদি কারেন্ট যায়, সেটাকে আমরা মূলত প্রকাশ করে থাকবো হচ্ছে আইজি দ্বারা। এবং এর ভিতর দিয়ে যে কারেন্ট যাবে সেটাকে আমি প্রকাশ করে থাকবো হচ্ছে এইটাকে আমি প্রকাশ করে থাকবো আইজি দ্বারা। আর এইটা আমি প্রকাশ করব হচ্ছে আইএস দ্বারা। আর এটা হচ্ছে আমাদের মূল কারেন্ট। অ্যান্ড দেন কারেন্টটা হবে যে ফাইনালি আমাদের মূল আইটা বের হবে। সো আমাদের এখান থেকে আসলে কোশ্চেন কীভাবে আসতে পারে সেটা যদি তোমাদের একটু বোঝাই। আচ্ছা, ওকে। কোশ্চেনটা হচ্ছে মানে আমাদের যে বিষয়টা, এখান থেকে যে টাইপের কোশ্চেন আসতে পারে বা থিওরি সম্পর্কে একটু ধারণা দিই তোমাদের। দেখো, আমি তোমাদের আগের দিন বলেছিলাম যে আমাদের দুইটা রোধ যদি সমান্তরালে থাকে, যদি এইভাবে থাকে, আমি এটাকে যদি R1 বলি আর এটাকে যদি R2 বলি, তাহলে আমি যদি এইটার মধ্য দিয়ে কারেন্টের পরিমাণ বের করতে চাই, তাহলে আসলে আমার করণীয় কি? তাহলে আমার যে কাজটা হবে, আমি যদি এখানকার রোধ বের করতে চাই, তাহলে আমার এখানে উল্টা রোধ নিতে হবে, আর এখানে রোধ দ্বয়ের যোগফল ইন্টু এখানে আমাদের মূল আই। এটাই হচ্ছে আমাদের মেইন যে বিষয়টা। থিওরির মেন কনসেপ্টটা কি, আমি R1 এর ভিতর দিয়ে যদি কারেন্টের পরিমাণ বের করতে চাই, তাহলে আমাদের উল্টা রোধ হবে, আর এখানে দুইটা রোধের যোগফল হবে, আর এখানে হবে মূল আই। সো আমি এখানে সেম সূত্রটা অ্যাপ্লাই করব, অ্যান্ড দেন হচ্ছে আমি সেভাবে বের করব। সো আমি যদি চাই যে আমি জি এর মধ্য দিয়ে কারেন্টের পরিমাণ বের করব, তাহলে আমাদের এখানে হবে আইজি ইকুয়াল, যেহেতু জি বলেছি তাহলে আমাদের উল্টা রোধ হবে। সো এটা হবে এস, এখানে হবে জি প্লাস এস ইন্টু এখানে মূল আই। সো এটা হচ্ছে আমাদের গ্যালভানোমিটারের মধ্য দিয়ে
যদি কারেন্ট যায় সেক্ষেত্রে আমরা এভাবে বের করব। অ্যান্ড সিমিলারলি আমি পরেরটা যদি শান্টের জন্য রোধ বের করতে চাই অর্থাৎ আইএস বের করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, আমি যদি আইএস বের করতে চাই তাহলে যেটা হবে আমাদের এখানেও এস প্লাস জি হবে, এখানে যেহেতু এস নিয়েছি তাই এখানে হবে জি ইন্টু মোল আই, দ্যাটস ইট। সো এভাবে কিন্তু আমাদের শান্টের যে ফর্মুলাগুলো আছে এখান থেকে আমরা এভাবে বের করতে পারি, নর্মালি একদম নর্মাল যে বিষয়গুলো আমরা এভাবে বের করতে পারি, আমাদের এত কিছু আসলে মনে রাখার দরকার হবে না। সো ঢাকা ইউনিভার্সিটির একটা কোশ্চেন যদি তোমাদের আমি দেখাই, কোশ্চেনটা হচ্ছে এমন যে 20 ওহম রোধের একটি গ্যালভানোমিটারের সাথে কত রোধ শান্ট যুক্ত করলে মোট তড়িৎ প্রবাহের গ্যালভানোমিটার ভেতর দিয়ে যাবে, শান্ট যুক্ত করলে মোট তড়িৎ প্রবাহের গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবে। আচ্ছা ওকে, আমাদের যে কোশ্চেনটা বলা হচ্ছে সেটা যদি আমি তোমাদের একটু বোঝাই, মোট তড়িৎ প্রবাহের 1% যাবে। আচ্ছা ওকে, সো আমি তোমাদের একটা জিনিস বোঝাই, দেখো আমি এখানে যদি এই সূত্র এখান থেকে যদি আমি লিখতে চাই, মূলত এটাকে কিভাবে লেখা যায় দেখো, আই এস বাই হচ্ছে আই ইন্টু জি বাই এস প্লাস জি। একটু খেয়াল করো তো ভাইয়া যে আমাদের এই জায়গাটা হচ্ছে আই এস মানে হচ্ছে শান্টের ভিতর দিয়ে কী পরিমাণ কারেন্ট যাবে, আর এটা হচ্ছে আমাদের টোটাল আই অর্থাৎ কী পরিমাণ কারেন্ট আমি এখানে দিচ্ছি। তাহলে ডেফিনেটলি আমি বলতে পারি যে এইটার পরিমাণটা এইটার থেকে অবশ্যই কম, কারণ এটা মোট কারেন্ট আর এইটা হচ্ছে মোট কারেন্টের একটা অংশ। তাহলে আমি বলতে পারি ডেফিনেটলি আমাদের এই ভ্যালুটা হচ্ছে বড়। তাহলে যদি কোনো ডাটায় দেওয়া থাকে ছোটো ভ্যালু বড় ভ্যালু, তুমি আই বুঝতে পারছো না কোনটা মূল আই কোনটা শান্টের বা কোনটা হচ্ছে জি এর ভ্যালু, সিমিলারলি আমি ওইটাও বলতে পারি। সো ওইটার ক্ষেত্রে আমি বলতে পারি যে মূল আই অবশ্যই আইভি। সো সেই ক্ষেত্রে আমি কিন্তু এখানে কমন সেন্স দিয়ে ডাটা কিন্তু বসাতে পারি। তো যাই হোক, আমাদের এখানে ঢাকা ইউনিভার্সিটি যে কোশ্চেনটা আসছিলো, ঢাকা ইউনিভার্সিটিতে যে কোশ্চেনটা আসছিলো এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে 98 সালে আসছিলো এবং পরবর্তীতে আবার ঠিক 13 বছর পরে রিপিট করছিল, অর্থাৎ 11-12 সালে আসছিল। কোশ্চেনটা হচ্ছে এমন যে 20 ওহম রোধের একটি গ্যালভানোমিটারের মধ্য দিয়ে, এখানে গ্যালভানোমিটারের রোধকে আমরা আসলে জি দ্বারায় প্রকাশ করে থাকি এবং এটা হচ্ছে আমাদের 20 ওহম গ্যালভানোমিটারের রোধের সাথে কত মানে শান্ট যুক্ত করলে, অর্থাৎ আমাদের শান্টের পরিমাণ কত যদি আমি যুক্ত করি তাহলে মোট তড়িৎ প্রবাহ মাত্রার 1% গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবে। অর্থাৎ মোট তড়িৎ প্রবাহ মাত্রার আমাদের 1% হচ্ছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবে। ঠিক আছে, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্ট কী যাবে 1%, মোট কারেন্টের 1%। তাহলে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করবো হ্যাঁ, আমাদের আইজির ভ্যালুটা দেওয়া হয়েছে, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে আমাদের যে কারেন্টের ভ্যালু সেটা দেওয়া হয়েছে, মোট তড়িৎ প্রবাহ 1% গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবে। তাহলে আমাদের আই এবং আইজির সম্পর্ক, তাহলে আই এবং আইজির সম্পর্ক কোনটা, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে ম্যাথটা করবো। সো নর্মালি আমি এখান থেকে লিখতে পারি যে আইজি বাই হচ্ছে আই ইকুয়াল টু এস বাই জি প্লাস এস। খেয়াল করো ভাইয়া, আমি যদি এইটাকে একটু ক্যালকুলেট করি তাহলে আমাদের কী হয়, এখানে আইজি আর এখানে হচ্ছে আই, এর মানে হচ্ছে 1%, তাহলে আইজি বাই আই এর মানে হচ্ছে 1/100। এবং তোমাদের একটু আগেই বললাম যে আমাদের আইজিটা হচ্ছে 1 এবং আয়ের ভ্যালু হচ্ছে 100। তো ভাইয়া এটা তো স্বাভাবিক, 1% দেওয়া রয়েছে, 1% মানে হচ্ছে কত, 1% মানে হচ্ছে 1/100। তো এখন কোনটা 1 হবে আর কোনটা 100 হবে, আমি তো বললাম যে আইজির ভ্যালুটা আইজির ভ্যালুর থেকে আয়ের ভ্যালু অনেক বড়, তাহলে এটা আমরা কমন সেন্সে চিন্তা করতে পারি যে এইটা হচ্ছে আমাদের আইজির ভ্যালু আর এটা হচ্ছে আমাদের মূল আয়ের ভ্যালু। তাহলে নর্মালি আমি এখানে বসাই 1/100 ইকুয়াল টু এস বের করতে হবে, জি মানে হচ্ছে 20 প্লাস হচ্ছে এস। সো আমি একটু ক্যালকুলেট করি, এই পাশে ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে। সে পাশে ক্যালকুলেট করলে হচ্ছে 20 প্লাস এস ইকুয়াল টু হচ্ছে 100 এস। সো এখানে 20 থাকলো আর এই পাশে নিয়ে গেলে হচ্ছে 99 এস। সো এস ইকুয়াল টু 20/99। সো এখন ক্যালকুলেশন করলে হয়তো পারবো, এখানে তুমি 100 ধরেই করো, 100 ধরে করলে হয় কত 1/5, তার মানে 0.2। সো 0.2 থেকে একটু বেশি হবে, যেহেতু আমি এখানে বেশি ধরে করেছি, সো 0.2 আশপাশে। তো আমরা বুঝতে পারছি, অপশন দেখলে বুঝতে পারবে, এবং অপশন 0.2 দেওয়া রয়েছে আসলে, হ্যাঁ অপশনে 0.2 দেওয়া রয়েছে, ঠিক আছে।
আর এমনিতে বোঝা যাচ্ছে যে এটা আসলে 0.2 এর আশপাশে হবে। 100 সব কিছু ঠিক আছে। ওকে, সো আমরা এটা বুঝতে পারছি যে আমাদের অ্যান্সারটা কত হবে। আচ্ছা, ওকে, সো আমরা এটা বুঝতে পারলাম আমাদের শান্ট সম্পর্কিত যে সূত্রগুলো আসছে বা যে ধরনের কোশ্চেনগুলো আসছে আমরা এটা বুঝতে পারলাম। একটা পারলে বাকিগুলো আসলে পারা যাবে। ম্যাক্সিমাম কোশ্চেন আমাদের শান্ট থেকে দিলে এই টাইপের কোশ্চেন আমাদের দিতে পারে। ওকে, আচ্ছা, এবার আমরা যেটা লিখবো সেটা হচ্ছে হুইটস্টোন ব্রেজ। অ্যান্ড লাস্ট যে ফর্মুলাটা এটাই আমাদের হুইটস্টোন ব্রেজ, এবং এটা করলে আমাদের এই অধ্যায়টা মোটামুটি ক্লোজ হয়ে যাচ্ছে। তোমরা একটু বের করো হুইটস্টোন ব্রেজের যে ব্যাপারগুলো সেটা যদি আমরা একটু বুঝি। সো পরের টাইপ লেখো, টাইপ 5 লেখো হুইটস্টোন ব্রেজ। কৃষক লদে ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেন আসে না, কৃষক লদে আসে না, টেনশনের কোনো কারণ নাই, ঠিক আছে? কৃষক লদে এখনও পর্যন্ত আসে নাই এবং আসার সম্ভাবনা নাই। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ। সো টাইপ 5 লেখো। আচ্ছা, তো হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে দেখো টেস্টটা কেমন। হুইটস্টোন ব্রিজের যে রোধগুলো থাকে সেটা ঠিক এরকমভাবে থাকে। সো দেখো এখানে আমাদের গ্যালভানোমিটারের একটা পার্ট থাকে, এটা হচ্ছে আমাদের পি থাকে, এটা কিউ থাকে, এটা আর থাকে, এটা এস থাকে। আচ্ছা, সো আমাদের যখন এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্ট যায় না, দেখো ভাই এখানে আমাদের প্রাথমিক অবস্থায় কারেন্ট যায়, কারেন্ট যায়, কারেন্ট যায়, তারপরে কারেন্ট এখানে ভাগ হয়, এখানে ভাগ হয়, এখানে যে আবার এখানে ভাগ হয়, এখানে ভাগ হয়। সো আমরা কিরশফ লতে যাচ্ছি না, সো ডিরেকশন আসলে দরকার হচ্ছে না। সো আমাদের যদি এই কন্ডিশন থাকে যে আমাদের গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যদি আমাদের কারেন্ট যদি না যায়, অর্থাৎ এইটার মধ্য দিয়ে আমাদের প্রবাহ যদি না যায়, তাহলে আমাদের একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, এবং সেই ফর্মুলাটা হচ্ছে যে এইটা আর এইটার অনুপাত যা হবে, এইটা আর এইটার অনুপাত সেম হবে, ঠিক আছে? এ হচ্ছে ব্যাপার। সো আলটিমেটলি আমরা এই অনুপাতটা ব্যবহার করে করতে পারি। আমাদের অনেক সময় যে কোশ্চেনে বলা থাকে যে পি বাই কিউ এর যে ভ্যালু দেওয়া থাকবে, আর আমাদের বলা হয় যে এস এর ভ্যালু আসলে কত, তখন আমি নর্মালি এস এর ভ্যালু বের করতে পারি। আবার অনেক সময় কী হয় যে এস এর ভ্যালু একটা দেওয়া থাকে এবং সেটা কম বেশি দেওয়া থাকে, ব্যালেন্স থাকে না, অর্থাৎ এই অনুপাতের সাথে এই অনুপাতটা মিলে না। তখন কী হয় যে আমাদের বলে যে চতুর্থ যে রোধটা আছে এটার সাথে আমি কত ওহম রোধ সমান্তরালে কিংবা শ্রেণীতে যুক্ত করবো। সো এই ধরনের কোশ্চেনগুলো আসলে বোর্ড পরীক্ষায় সৃজনশীলে আসতো, যদিও ভার্সিটি পরীক্ষা এই টাইপের কোশ্চেন এসে থাকে। সো নর্মালি আমাদের এসের পরিমাণ বের করতে বলতে পারে, আর কোনো কত মানের রোধ আমাদের শ্রেণীতে যুক্ত করতে হবে অথবা সমান্তরালে যুক্ত করতে হবে। সো এই দুইটা জিনিসই আমাদের এখান থেকে আসে মেইনলি, এবং মাথায় রাখবে আমাদের আইজি ভ্যালুটা 0 থাকবে অবশ্যই, ঠিক আছে? এবং থাকবে, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। সো আমি ঢাকা ইউনিভার্সিটির একটা কোশ্চেন যদি তোমাদের একটু দেখাই, তাহলে তোমরা হয়তো বিষয়টা ক্লিয়ার হতে পারবা। হুইটস্টোন ব্রিজের ব্যাপারটা, আচ্ছা, হুইটস্টোন ব্রিজের বলা আছে একটি হুইটস্টোন ব্রিজের 4টি বাহুতে আমাদের যে রোধটা আছে 4টি বাহু, সেটা হচ্ছে 6, 18, অর্থাৎ এটা আমাদের দেওয়া রয়েছে 6, এটা হচ্ছে 18, তারপরে এটা দেওয়া রয়েছে হচ্ছে 10, আর এটা দেওয়া রয়েছে হচ্ছে তোমার 20, এটা দেওয়া রয়েছে 20। তাহলে দেখো ভাই আমরা একটু নর্মালি চিন্তা করি, দেখো আমরা যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি তাহলে আমাদের কি হয়। আমাদের এখানে 6/18, আর এখানে হচ্ছে কত 10 বাই, আমাদের বলা হচ্ছে এখানে কত মানে রোধ যুক্ত করতে হবে, আমাদের বলা হচ্ছে চতুর্থ বাহুতে কত মানে রোধ যুক্ত করলে
কত রোধ শ্রেণী সমবায়, আচ্ছা এটা বলে দিয়েছে কত মানে রোধ শ্রেণী সমবায়, তাহলে তো আরও সহজ হয়ে গেল, আমাদের বলে দিচ্ছে শ্রেণী সমবায় যুক্ত করলে বৃষ্টির সমস্ত থাকবে, অর্থাৎ এর সাথে আর একটা রোধ যুক্ত করতে হবে, সেই রোধের ভ্যালু কত, আমি এখানে আর না দিয়ে এটাকে এক্স দ্বারা ডিনোট করতে পারি, এই এক্স মানে রোধের ভ্যালুটা কত হবে সেটা আমাদের বলা হচ্ছে। তো দেখো ভাই আমাদের এই জায়গাটাতে এখানে কাটাকাটি করলে হয় 1/3, তাহলে আমাদের কিন্তু এখানেও 1/3 আসা উচিত, তাহলে এখানে ভাই আমি 30 নিলে অ্যান্সার হয়ে যায় না ভাইয়া? দেখো তো নর্মালি চিন্তা করো যে আমাদের P/Q এর অনুপাত আসছে 1/3, তাহলে R/S এর অনুপাত 1/3 আসা উচিত, বাট আমাদের এখানে দেওয়া রয়েছে এস এর ভ্যালু কত 2, কিন্তু তাহলে আমাদের কত হচ্ছে, আমাদের তো হচ্ছে না, তাহলে আমাদের তো হাফ আসছে, তাহলে এখানে 20 + 10, তাহলে আমি এর সাথে 10 মানে রোধ যুক্ত করে দিলে অ্যান্সার ক্লোজ। ম্যাথ করার কি দরকার হচ্ছে ভাইয়া? ম্যাথ করার দরকারই হচ্ছে না। সো নর্মাল এটা কমন সেন্স দিয়ে আমরা করতে পারি এই কোশ্চেনটা। ঢাকা ইউনিভার্সিটিতে আসছে এটা 6-7 ছিল। ওকে, সো এটা গেল আর কি আমাদের মিটার ব্রিজ যে কোশ্চেনটা আসছে সেটা, সরি হুইটস্টোন ব্রিজে যেটা আসছে, আই গেস তোমরা এখন পারবা, এটা সকলেরই পারা উচিত। ওকে, এবং সিমিলার যে একটা কোশ্চেন আসছিল ঢাকা ইউনিভার্সিটিতে। আচ্ছা, এবার আমি তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে যে, আচ্ছা মিটার ব্রিজ, হুইটস্টোন ব্রিজে আছে, আরেকটা মিটার ব্রিজ আছে, মিটার ব্রিজটা তোমাদের একটু করায় আর কি, যদিও এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসে নাই, বাট আসতে পারে, এজন্য ওই জিনিসটা তোমাদের করাই দিয়ে আর কি, মিটার ব্রিজের ব্যাপারটা। আচ্ছা, মিটার ব্রিজেরটা আসলে কেমন হয় তোমাদের যদি একটু বোঝাই, আমি এটাকে একটু মুছে দিই, মুছে দিয়ে এই জিনিসটা আসলে মিটার ব্রিজে কেমন থাকে একটু তোমাদের বোঝাই। মিটার ব্রিজে যেরকম থাকে জিনিসটা ঠিক এইভাবে, মানে এই জিনিসটাকে সমান্তরালভাবে করে দেওয়া হয়, অর্থাৎ আমি যদি বোঝাতে চাই জিনিসটা থাকে ঠিক এইরকমভাবে, অর্থাৎ একটা রেখা থাকে, মানে এই জিনিসটাকে মুছে এখানে একটা 100 সেন্টিমিটারের একটা তড়িৎবাহী তার দিয়ে দেওয়া হয়, ঠিক আছে, আর কিচ্ছু না ভাই, এটাই মানে আমাদের P/Q আছে, R/Sটা মুছে দিয়ে একটা তড়িৎ পরিবাহী তার দিয়ে দিয়েছি, তার দিয়ে আমাদের এখানে কী হবে ভাই, এই জায়গাটাতে আমি গ্যালভানোমিটার যুক্ত করে দিচ্ছি, তো তাহলে আমাদের এখান থেকে একটা প্রান্ত আর এখান থেকে একটা প্রান্ত, দ্যাট মিনস এইটা হচ্ছে অ্যারাউন্ড P/Q, আর এই প্রান্ত এতটুকু হচ্ছে আমাদের R, আর এতটুকু হচ্ছে আমাদের S, ঠিক আছে। তাহলে কি হতো ভাই, P/Q = R/S, তো এই R এর জায়গায় কি হয় দেখো, এই পুরো তারের যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে আমাদের 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার, আর এই বাম দিকে অর্থাৎ P থেকে যতটুকু যাব সেটাকে প্রকাশ করে থাকি আমরা L দ্বারা, তাহলে এতটুকু কত হবে, এতটুকু হবে 100 - L। সো জাস্ট এই P এর যে R এর যে ভ্যালুটা সেখানে দেওয়া থাকে আমাদের L, সেই ভ্যালুটা বসাও, আর S এর যে ভ্যালুটা সেটা হচ্ছে 100 - L, দ্যাটস ইট, আর কোনো পরিবর্তন নাই। সো যদি বলে আমাদের বাম প্রান্ত থেকে যদি বের করতে বলে তাহলে বাম প্রান্ত এই দেয়, এটা হচ্ছে আমাদের ডান প্রান্ত, এটা হচ্ছে আমাদের বাম প্রান্ত। ওকে, সো বাম প্রান্ত থেকে যদি কখনো ডিস্টেন্স বোঝাই তাহলে বুঝবো হচ্ছে L, যদি ডান প্রান্ত থেকে বোঝাই, যদি বলে ডান প্রান্ত থেকে ডিস্টেন্স বের করো তাহলে সেটা হবে 100 - L, আর বাম প্রান্ত থেকে যদি বলে তাহলে এটা হবে। সো আই গেস তোমরা এখন বুঝতে পেরেছো। অবশ্যই জিটা শূন্য থাকবে, অর্থাৎ আইজির ভ্যালুটা শূন্য হবে। সো আমাদের সার্কিটের আসলে অনেক কিছু করানো হলো তোমাদের। সো আমি তোমাদের এখন যেটা আলোচনা করব, মূলত সার্কিটের বিষয়ে মোটামুটি বেশ আলোচনা করলাম। এখন আমি তোমাদের যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চৌম্বকের যে চ্যাপ্টারটা আছে, তোমরা যদি সেখানে একটু যাও, চৌম্বকের চ্যাপ্টার কাইন্ডলি একটু বের করো। তোমাদের বড় দুইটা চ্যাপ্টার মোটামুটি শেষ করলাম, তোমাদের এখন আমি যেটা করাবো যে চৌম্বকের যে বিষয় আশয়গুলো ভার্সিটিতে যে ধরনের কোশ্চেন আসে তোমাদের সেই জিনিসগুলো একটু দেখাতে চাই। ওকে, সো তোমরা একটু সবাই কাইন্ডলি বের করো চৌম্বকের যে চ্যাপ্টারটা, অর্থাৎ 4র্থ অধ্যায়। আমার মনে হয় কারেন্টের যে সূত্রগুলো আছে আর দুই একটা জিনিস করাই নাই তোমাদের, মানে উদাহরণ ম্যাক্সিমাম করাই দিছি, আর বাকি যেগুলো করাই নাই ওইগুলো আমার মনে হয় তোমরা বাসায় করতে পারবা, মানে তোমাদের যেগুলো ঢাকা ইউনিভার্সিটিতে আসে মোটামুটি করে দিয়েছে তোমাদের। ওকে, সো এখন আমি তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে চৌম্বকের যে থিওরি, তোমরা কাইন্ডলি 4র্থ অধ্যায়টা একটু বের করো, 4র্থ অধ্যায়। তো 4র্থ অধ্যায় থেকে তোমাদের আমি কিছু জিনিসপত্র করাতে চাই। আচ্ছা, দেখি আমি চেষ্টা করব আজকে 4-5 দুইটাই শেষ করার চেষ্টা করব। আমি জানি না কতদূর আগাতে পারবো, বাট আমি চেষ্টা করব শেষ করার, ঠিক আছে।
সো আমরা শুরু করতে পারি আর কি। চতুর্থ অধ্যায় অবশ্য শেষ হয়ে যেতে পারে, কারণ আমাদের চ্যাপ্টার 2টা খুব বেশি বড় এরকম না, মানে বড় বাট ঢাকা ইউনিভার্সিটিতে আসলে পার্টিকুলার কিছু টপিক থেকে মূলত কোশ্চেন আসে। সো আমার মনে হয় যদি ওইগুলো ভালো করে করা যায় তাহলে অনেকটাই কভার হবে। আচ্ছা, গ্যালভানোমিটারের পাল্লা তোমরা পারো না বের করতে? গ্যালভানোমিটারের পাল্লা বের করতে পারো না? এটাও শেখাতে হবে। আচ্ছা, গ্যালভানোমিটারের পাল্লার যে সূত্রটা সেটা তোমাদের একটু শর্টকাটে শেখায় দিই। R/1 মাইনাস I/I প্রাইম, ঠিক আছে? তুমি জাস্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারবা। অর্থাৎ এখানে একটা রোধের ভ্যালু থাকবে আর এখানে ছোটো মান বাই বড় মান, ছোটো মান বাই বড় মান করলে অ্যান্সারটা হয়ে যাবে। এটা একদমই সহজ, একটা শর্টকাট আছে। রোধের ভ্যালু থাকবে 1 মাইনাস ছোটো y বাই বড় y করলে হয়ে যাবে, তেমন কোনো প্যারা নাই। আর এখান থেকে পাল্লা দিয়ে মূলত কোশ্চেন এখন আসে না। এখন তুমি যদি লাস্ট 16 সাল, 17 সাল, 18 সাল, 19 সাল যদি কোশ্চেন দেখো তাহলে দেখবা যে সার্কিট থেকে আসছে। প্রত্যেক বছর ঢাকা ইউনিভার্সিটি এখন সার্কিট থেকে আসে, এখন ওই শার্ন থেকে আসে না, এখন মিটার বেস থেকে আসে না, এখন আসলে সার্কিট আসে। এবং কী টাইপের কোশ্চেন আসে আমি তোমাদের দেখাইছি কী টাইপের কোশ্চেন আসে। যে আমাদের 4টা রোধ থাকে, 4টা রোধের ভিতরে যে কোনো একটা রোধের ভিতর দিয়ে বিভব পার্থক্য বের করতে বলতে পারে, অথবা যে কোনো একটা রোধের 2 প্রান্তের বিভব পার্থক্য, অথবা ওই রোধের 2 প্রান্তের কারেন্টের ভ্যালু কত, এরকম বের করতে বলতে পারে। মূলত এই জিনিসটা জানলেই চলবে, যত বেশি প্র্যাকটিস করবা তাহলে হবে, ঠিক আছে? কারণ সার্কিট দিবে জানা জিনিস, কিন্তু ক্যালকুলেশনের হবে বা দ্রুত করতে পারবো না, এই জন্য হয়তো বা দেখা যাচ্ছে ওটা তুমি করে আসতে পারবো না, বা করলে হয়তো দেখা যাচ্ছে অনেক সময় লাগবে। সো এই সার্কিটগুলো বেশি প্র্যাকটিস করো, ঠিক আছে? ঢাকা ইউনিভার্সিটিতে আসে তাহলে সার্কিট থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, ওকে। সো আমি এখন তোমাদের যে জিনিসটা করাবো, আচ্ছা আমার কথা কি স্পষ্ট শোনা যায়? আমার কথা কি শোনা যায়? তোমরা কি শুনতে পাও এবং দেখতে পাও স্পষ্ট? একটু কনফার্ম করলো। ওকে ওকে, আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ফাইন ফাইন। আচ্ছা, তো তাহলে আমরা শুরু করতে পারি। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চৌম্বকত্ব। সো আমরা নতুন চ্যাপ্টার শুরু করতেছি, সবাই একটু লেখো। আমাদের মূলত ফার্স্ট পেপার ফিজিক্স ফার্স্ট পেপার থেকে বেশি কোশ্চেন আসে, আর সেকেন্ড পেপার থেকেও আসে না, বিষয়টা এরকম না, তবে ফার্স্ট পেপার থেকে বেশি কোশ্চেন আসে। আর সেকেন্ড পেপার থেকে যে কোশ্চেনগুলো সেগুলো আমার মনে হয় তুলনামূলক সহজ, এবং সেকেন্ড পেপারের পার্টিকুলার কিছু টপিক পড়লে হয়ে যায়। যদি আমরা ফার্স্ট পেপারে আমরা কিন্তু দেখেছি যে কোন টপিক থেকে কোশ্চেন আসে, বাট আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় যে সেকেন্ড পেপারে আরও অনেক কম টপিক পড়ে ঢাকা ইউনিভার্সিটি তুমি যদি ওই টপিকগুলো সম্পর্কে ভালো আইডিয়া রাখতে পারো তাহলে বেশ ভালো করা সম্ভব, ঠিক আছে? সো আমি বারবারই বলবো যে তোমরা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে পড়ো। আমরা জেনারেলি অনেক ইনপুট নিয়ে ফেলি, বাট আলটিমেটলি দিন শেষে আমরা আউটপুট দিতে পারি না। সো আলটিমেটলি আমার এত কিছু শেখাও কোনো লাভ হয় না, ঠিক আছে? পরীক্ষায় তুমি যদি আউটপুট না দিতে পারো আলটিমেটলি ওটা কোনো কাজ নাই, ঠিক আছে? অ্যাডমিশন পরীক্ষাতে তুমি অল্প সময়ের ভিতরে যত বেশি আউটপুট দিতে পারবা তুমি ততই উপরে থাকবা। ওকে, সো তাহলে আমরা লিখতে পারি তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চৌম্বকত্ব। সো আমরা চতুর্থ অধ্যায় শিখব তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চৌম্বকত্ব। সো চ্যাপ্টারের নাম একটু তুলনামূলক বড়, বাট সমস্যা নাই। আচ্ছা, সো আমি এখন তোমাদের টাইপ 1 যে জিনিসটা নিয়ে আলোচনা করব, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, ঢাকা ইউনিভার্সিটিতে বেশ কয়েকবার আসছে। লেখো অসীম দৈর্ঘ্যের তারের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র নির্ণয়। অসীম দৈর্ঘ্য তারের ক্ষেত্রে অসীম দৈর্ঘ্যের তারের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র নির্ণয়। আচ্ছা,
অসীম দৈর্ঘ্যের তারের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র নির্ণয়, এবং এই টপিক থেকে ঢাকা ইউনিভার্সিটিতে অনেক কোশ্চেন আসছে, আমি তোমাদের এগুলো দেখাবো আর কি। ওকে, দেখো অসীম দৈর্ঘ্যের তার বলতে কি বলতেছি দেখো, মূলত এইটা হচ্ছে আমাদের অসীম দৈর্ঘ্যের তার, তার একটা পার্টিকুলার অংশ আমি কেটে নিয়েছি, ঠিক আছে, দ্যাট মিনস সসীম দৈর্ঘ্য তার। যদিও বইতে লেখা হয় অসীম দৈর্ঘ্য, বাট আলটিমেটলি আমরা যেটা পড়ি সেটা কিন্তু সসীম দৈর্ঘ্য, মানে অসীম দৈর্ঘ্য থেকে কনভার্ট করে সসীম দৈর্ঘ্যে আসা যায়, বাট মূলত আমাদের যেটা শেখানো সেটা সসীম দৈর্ঘ্য, বাট বইতে লেখা থাকে অসীম দৈর্ঘ্য। তো সেই হিসেবে আমরা আসলে শিখবো অসীম দৈর্ঘ্য তারের ক্ষেত্রে আমাদের আসলে ফর্মুলার মিনিংটা আমাদের বুঝতে হবে। ধরো কোন একটা কারেন্ট এই দিকে যেতে পারে, আবার আমি যে কারেন্টটা আমি এই দিকেও দিতে পারি অথবা এই দিকেও দিতে পারি। সো এই যে তার আছে, এই পুরো তারের দৈর্ঘ্য আমি যদি এল ধরি, তাহলে আমাদের এতটুকু হচ্ছে, আমাদের এই প্রান্ত হচ্ছে নেগেটিভ, আমি এখানে একটা 0 পয়েন্ট ধরবো, এখনও ধরি নাই, আর এই প্রান্তে আমাদের পজিটিভ এল হবে, ঠিক আছে, আর এই প্রান্ত হবে নেগেটিভ এল। সো আমি এটা পরে বোঝাচ্ছি। তো আমাদের এখানে যে তারটা আছে আমরা জানি এই জিনিসটা, যে আমাদের যদি এস হয় সরণ, তাহলে আমাদের ক্ষুদ্র সরণ সেটাকে বলে হচ্ছে ডিএস, অর্থাৎ ক্ষুদ্র পরিমাণ সরণ হলে আমরা সেটাকে ডিএস লিখি। আমরা যদি বলি টাইম, অর্থাৎ এটা যদি বলি 1 সেকেন্ড, আর আমি যদি বলি 0.001 সেকেন্ড, বা এমন যদি বলি যে তোমার হচ্ছে 0.2 মিলিমিটার, ঠিক আছে, দূরত্বর ক্ষেত্রে মিলিমিটার। তো আর টাইমের ক্ষেত্রে কেমন হবে, যে দেখা যাচ্ছে এমন বললো যে 0.001 সেকেন্ড, 0.002 সেকেন্ড, 0.005 সেকেন্ড, অর্থাৎ যাহার ভ্যালু প্রায় শূন্যের কাছাকাছি, অর্থাৎ যে টাইমের পার্থক্য ভ্যালু প্রায় শূন্যের কাছাকাছি। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই টি এর জায়গায় মূলত আমরা ডিটিটা ইউজ করি, রাইট, অর্থাৎ ক্ষুদ্র সময়ের ক্ষেত্রে, অর্থাৎ সময়ের ব্যবধান যদি অনেক ক্ষুদ্র হয় সেক্ষেত্রে আমরা ডিটি ইউজ করি। যদি আমাদের সরণের পরিমাণটা অনেক বেশি ক্ষুদ্র হয় তখন আমরা ডিএস ইউজ করি। অ্যান্ড সিমিলারলি আয়ের ক্ষেত্রে, এই দৈর্ঘ্যের ক্ষেত্রেও তাই, আমরা অসীম দৈর্ঘ্যের কোনো একটা তার আছে, সেখানে আমি যদি কোনো একটা পার্টিকুলার অংশ ধরে নিই, তাহলে এতটুকু আমরা এটাকে বলবো হচ্ছে ডিএল। সো যেহেতু এল দৈর্ঘ্যের তার, সেটাকে আমরা ক্ষুদ্র পরিমাণ ধরে নিলে সেটা বলবো আমরা ডিএল। ওকে ফাইন, এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা বায়োসেভার্ট যে সূত্রটা দিছিল, বায়োসেভার্ট, মূলত আমি এখন যেটা শেখাচ্ছি সেটা কিন্তু বায়োসেভার্টের সূত্র থেকে আসে থিওরিটা। বাট বায়োসেভার্ট সূত্র তৈরি করার আগে আমাদের কিন্তু ফ্যারাডে একটা ওয়েরস্টেড একটা তথ্য দিয়েছিল। ওয়েরস্টেড বলেছিল যে পরিবাহী কোনো তারের ভিতর দিয়ে যদি কারেন্ট যায় তাহলে আশেপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, মানে পরিবাহী তারের ভিতর দিয়ে যদি কারেন্ট যায় তাহলে এই তারের আশেপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, অর্থাৎ প্রত্যেকটা যদি এর ভিতর দিয়ে এরকম কারেন্ট দেয় তাহলে এখানে চৌম্বক ক্ষেত্র, এখানে চৌম্বক ক্ষেত্র, আশপাশে চৌম্বক ক্ষেত্র, অর্থাৎ অনেকগুলো পয়েন্টের চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, অনেকগুলো পয়েন্টে, অর্থাৎ অসংখ্য পয়েন্ট। আই ডোন্ট নো যে কতগুলো পয়েন্ট হতে পারে, বাট আমি যেটা করব সেটা হচ্ছে জাস্ট একটা পয়েন্টের জন্য চৌম্বক ক্ষেত্র, এবং তোমাদের বইতে এটাই করা আছে। সো আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে কোনো পার্টিকুলার একটা পয়েন্টে আমরা চৌম্বক ক্ষেত্র যদি বের করতে পারি তাহলে এই তারের ভিতর দিয়ে যাওয়ার তার যেটা আছে পুরোটা বের করতে পারবো। সো আমরা এখানে একটা পার্টিকুলার পয়েন্টের জন্য এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র আমরা নির্ণয় করতে চাই, যে এই বিন্দুতে আমাদের চৌম্বক ক্ষেত্রটা কত হবে। সো আমাদের যে কাজটা করতে হবে, আমি যে ক্ষুদ্র দৈর্ঘ্যটা নিয়েছি, এই ক্ষুদ্র দৈর্ঘ্যের একদম মিডিল পয়েন্ট থেকে এই দৈর্ঘ্যের একটা ডিস্টেন্স থাকবে। আমি যদি এই ডিস্টেন্সকে একটু ড্র করি, এই যে দূরত্বটা আছে এই দূরত্বটাকে আমরা প্রকাশ করে থাকি আর দ্বারা, ছোট হাতের আর দ্বারা। কি বললাম, যে এখান থেকে একদম মধ্যবিন্দু থেকে এখানে আমি যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করব ঠিক সেই বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে আমাদের থাকবে আর, এবং আমি যে বিন্দুতে বের করব চৌম্বক ক্ষেত্র ঠিক সেই বিন্দু থেকে আমাদের এই তারের উপরে একটা লম্ব দূরত্ব আঁকতে হবে, আর এই লম্ব দূরত্বের ভ্যালুই হবে এ, লম্ব দূরত্ব। মাইন্ডেড, এই লম্ব দূরত্বটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। আমাদের চৌম্বক ক্ষেত্র বের করার জন্য এত কিছু দরকার হয় না, জাস্ট আমাদের কারেন্টের ভ্যালু দরকার হয় আর আমাদের লম্ব দূরত্বটা দরকার হয়। মূলত কারেন্টের ভ্যালু আমাদের কোশ্চেনে দেওয়া থাকে, আমাদের যেটা বের করা লাগে সেটা হচ্ছে লম্ব দূরত্ব। সো লম্ব দূরত্ব যদি বের করা থাকে তাহলে কিন্তু আমাদের অ্যান্সার ক্লোজ, ঠিক আছে, লম্ব দূরত্ব। সো আমি এই পয়েন্টের চৌম্বক ক্ষেত্রের ভ্যালুটা কী পাবো সেটা যদি বলি, আর যেটা বললাম যেখানে লম্ব দূরত্ব হবে সেইটাকে আমরা বলতেছি মূল বিন্দু বা 0 পয়েন্ট। অ্যান্ড দেন এখান থেকে আমি এতটুকু যাবো এইদিকে, এখান থেকে এতটুকু যাব বাম সাইডে। সো এটা যেহেতু আমাদের স্থির বিন্দু বা মূল বিন্দু, তো আমি এইদিকে যদি যাই ডান পাশে গেলে হয় পজিটিভ এল আর বাম সাইডে গেলে হয় নেগেটিভ এল। সো আই গেস তোমরা এখন বুঝতে পারছো। সো এখন আমাদের এখানে সূত্রটা কী হবে, মানে আমাদের এই পয়েন্টের চৌম্বক ক্ষেত্রতে ভ্যালুটা বের করবো, ওইটার আলটিমেট যে ভ্যালুটা কত সেটা যদি তোমাদের একটু বোঝাই, একটু মনে রাখবা।
সূত্রের প্রমাণ আছে, বাট আপাতত এখন প্রমাণটা দেখাচ্ছি না যেহেতু অ্যাডমিশন, সো সূত্র প্রমাণ করার সময় নাই। এখানে লিখবা মিউ নট আই, ঠিক আছে, কারেন্টের ভ্যালু। আর এখানে হচ্ছে 2πa, অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি যে মিউ নট আর এখানে 2π কনস্ট্যান্ট, আমাদের আইটা উপরে গুণ হচ্ছে আর লম্ব দূরত্বটা নিচে গুণ হচ্ছে, দ্যাটস ইট। আমরা যদি এই ফর্মুলাটা জানি তাহলে আমরা অ্যান্সার করতে পারবো। সো আইটা কি? আইটা হচ্ছে যে তড়িৎবাহী তারের মধ্যে কারেন্ট থাকবে, এই কারেন্টের পরিমাণ দেওয়া থাকবে। এটা কি মাইন্ডেড, এটা হচ্ছে লম্ব দূরত্ব অবশ্যই লম্ব দূরত্ব যদি না থাকে তাহলে তোমাকে লম্ব দূরত্ব বানিয়ে নিতে হবে। সো এই ছিল আমাদের ফর্মুলার মিনিং, অ্যান্ড আমরা যেভাবে করবো, এবং এটার একটা ভ্যালু আছে, ভ্যালুটা মনে রাখবা, সেটা হচ্ছে 4π গুণ 10⁻⁷ টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। সো এই ভ্যালুটা কনস্ট্যান্ট, আর পায়ের ভ্যালু তোমরা সবাই জানো 3.1416 ... ওকে। সো আমাদের এই ভ্যালুটা একটু মনে রাখতে হবে, এটা জানলে কিন্তু আমরা অ্যান্সারটা অনেক ইজিলি করতে পারি। যাই হোক, সো ঢাকা ইউনিভার্সিটিতে আসছে এরকম কোশ্চেন আমরা দেখতে পারি। সরাসরি সূত্র দিয়েছে অনেক সময়। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বোঝায়, তোমরা এই জিনিসটা পড়ে আসছো যে আমরা এই আয়ের জায়গায় অনেক সময় Q/T ইউজ করব। অনেক সময় আমাদের আধান দেওয়া থাকতে পারে, আমাদের কি হতে পারে, অনেক সময় আমাদের কারেন্টের ভ্যালু দেওয়া থাকে না। তো কারেন্টের ভ্যালু যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে কারেন্টের সূত্র জানি, তার দেওয়া থাকলে Q/T, I = Q/T। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা Q/T ইউজ করে, আমরা ধনাত্মক চার্জ অর নেগেটিভ চার্জ থাকলে কিন্তু আমরা এখানে I/T ইউজ করে থাকি। সো আই গেস তোমরা বুঝতে পারছো, মূলত এই দুইভাবে আমাদের কোশ্চেন দিয়ে থাকে। সো আমরা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো দেখলে আমার মনে হয় তোমরা বিষয়টা ক্লিয়ার হতে পারবা। ওকে, ফাইন। সো আমরা একটু দেখতে পারি ঢাকা ইউনিভার্সিটিতে আসছে 13-14 সালে একটা কোশ্চেন, তো সেটা তোমাদের যদি একটু দেখাই কোশ্চেনটা, সেটা আসলে কেমন। আচ্ছা, সো আমি এখন তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি আসছিল 13-14 সালে। সো 13-14 সালে যে কোশ্চেনটা আসছিল, একটি বিদ্যুৎ পরিবাহী লম্বা সরল তার থেকে 2 সেন্টিমিটার দূরত্বের চৌম্বকক্ষেত্রের মান 10⁻⁶ তারের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের পরিমাণ কত? ওকে, ফাইন। আমাদের বলা হচ্ছে তারের মধ্য দিয়ে কারেন্টের পরিমাণ কত হবে যদি আমাদের লম্ব দূরত্ব, তার থেকে লম্ব দূরত্ব আমাদের দেওয়া থাকে, তার থেকে লম্ব দূরত্ব দেওয়া রয়েছে 2 সেন্টিমিটার। এটা দেওয়া রয়েছে হচ্ছে 2 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে ভাই 2 সেন্টিমিটার মানে কত? 2 গুণ 10⁻⁻² মিটার। আর এখানে আমাদের একটা চৌম্বকক্ষেত্রের ভ্যালু দেওয়া রয়েছে, সেটা হচ্ছে 10⁻⁶ টেসলা। ওকে, ফাইন। আমাদের বলা হচ্ছে আয়ের ভ্যালুটা কত। সো আমার মনে হয় তোমরা এখন পারবা। সো কীভাবে বের করতে হবে ভাই, দেখো আমরা নর্মাল যে ফর্মুলাটা শিখলাম সেটা দিয়ে আমরা করব। সো ফর্মুলাটা কেমন দেখি একটু। বি = মিউ নট আই বাই হচ্ছে কত, 2πa। সো বি হচ্ছে কত, বি হচ্ছে 10⁻⁻6, আর মিউ নট কত, 4π গুণ 10⁻⁷ ইন্টু আই বাই হচ্ছে 2π ইন্টু এ মানে হচ্ছে 2 গুণ 10⁻²। সো আমাদের এখানে কি কি কাটা যায় একটু খেয়াল করি। আমাদের পাই কাটা যায়, তারপরে এখানে 2 হয় উপরে, আবার এই 2 কাটা দেয়। সো আলটিমেটলি আমি যদি এইটা এখানে নিয়ে যাই বা এটা যদি এটার সাথে গুণ করি তাহলে কত হয়, আমরা এইটার সাথে যদি এই নিচেরটা গুণ করি তাহলে আমাদের এখানে হয় 10⁻⁻8, আর এই পাশে থাকে 10⁻⁻7 ইন্টু আই। সো আমাদের আয়ের ভ্যালুটা বের করতে হবে। সো আমরা সবাই জানি এখন কীভাবে করবো, 10⁻⁻7, আর এখানে 10⁻⁻⁻, আর এই পাশে 10⁻⁻7, ঠিক আছে, আর এখানে হচ্ছে আই। সো এটা কাটা দেয়। সো আই = 1/10, দ্যাটস 0.1। অনেক সহজ ক্যালকুলেশন। এটা আসছিল ঢাকা ইউনিভার্সিটি 13-14 সালে, ঠিক আছে। ওকে, সো আমরা থিওরি সম্পর্কে একটু ক্লিয়ার কনসেপ্ট আইডিয়া নিলাম, অ্যান্ড দেন এখান থেকে আমরা ম্যাথ যেটা আসছে সেটাও করলাম। এবার ঢাকা ইউনিভার্সিটির আরেকটা কোশ্চেন আসছে, সেটা যদি তোমাদের একটু দেখাই, সেটা তোমাদের দেখাবো। কোশ্চেনটা হচ্ছে, একটি অনুভূমিক বিদ্যুৎ সরবরাহ লাইনে 70 অ্যাম্পিয়ার প্রবাহিত হচ্ছে, লাইনের 2 মিটার নিচে চৌম্বকক্ষেত্রের মান কত? আচ্ছা, তার মানে আমাদের যে জিনিসটা বলা হচ্ছে, আমাদের এখানে যে কোশ্চেনটা, আমি পরের কোশ্চেনটা তোমাদের একটু দেখাই।
ঢাকা ইউনিভার্সিটি আরেকটা আসছিল, সেই কোশ্চেনটা তোমাদের একটু দেখাই। বলা হচ্ছে যে একটি অনুভূমিক বিদ্যুৎ সরবরাহ লাইনে, মানে ধরো এই হচ্ছে একটা তার আছে, এই তারের ভিতর দিয়ে আমাদের যে কারেন্টের ভ্যালু সেটা হচ্ছে 70 অ্যাম্পিয়ার। এর ভিতর দিয়ে 70 অ্যাম্পিয়ার মানের কারেন্ট প্রবাহিত হচ্ছে। বলা হচ্ছে লাইনের, বিদ্যুৎ লাইনের ঠিক 2 মিটার নিচে চৌম্বক ক্ষেত্রের মান কত, অর্থাৎ এই তারের ঠিক 2 মিটার নিচে, অর্থাৎ এই বিন্দুতে আমাদের চৌম্বক ক্ষেত্রের মান কত, অর্থাৎ 2 মিটার নিচে। সো 2 মিটার নিচে, দ্যাট মিনস লম্ব দূরত্ব। সো আমাদের এত কিছু লাগে না, আমাদের যেটা বললাম যে আমাদের আই এবং এ থাকলে আমরা বের করতে পারি, আমাদের আর কিচ্ছু দরকার নাই, ঠিক আছে, আর কিচ্ছু দরকার নাই। সো নর্মালি আমি আমাদের চৌম্বক ক্ষেত্রটা সাইজ আছে, চৌম্বক ক্ষেত্রের ভ্যালুটা তুমি বের করো। সূত্র জানো, মিউ নট আই বাই হচ্ছে কত 2 পাই এ। সো মিউ নট মানে কত 4 পাই গুণ 10⁻⁻7, আই মানে হচ্ছে 70, 70কে লেখা যায় 7 × 10। আমি ক্যালকুলেশনের সুবিধার্থে আমি এখানে 7 × 10 ধরে নিলাম। আচ্ছা, এরপরে 2 পাই গুণ এ মানে হচ্ছে কত 2 মিটার। তো যেহেতু এসআই এককে আছে, সো আমি এত ঝামেলা করতেছি না। সো দেখো আমাদের পাই পাই কাটা যায়, এখানে কাটাকাটি করলে 2, এইটা কাটা যায়। সো ভাই দেখো এখানে 10⁻⁻7 আর এখানে +1। সো এইটাকে ক্যালকুলেট করলে হয়ে যাচ্ছে। সো এটাকে ক্যালকুলেট করলে কত হবে, 7 × 10⁻1-7, দ্যাট মিনস 7 × 10⁻6 টেসলা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই কোশ্চেনটা আসছিল ঢাকা ইউনিভার্সিটিতে 15-16 সালে, এটা ডিওতে আসছিল 15-16 সালে, এটা ডিওতে আসছিল 15-16 সালে। ওকে, সো তোমরা মনে হয় বুঝতে পারছো, 7 × 10⁻6, রাইট, অ্যাবসলিউটলি রাইট। সো তোমরা সবাই পারতেছো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি আরেকটা জিনিস তোমাদের দেখাতে চাই। আমি সবগুলোই করাবো, ঢাকা ইউনিভার্সিটি যেগুলো কোশ্চেন আসছে সবগুলো হাতে কলমে করাবো। এরপরে ঢাকা ইউনিভার্সিটির আরেকটা কোশ্চেন আসছিল, যদিও এই কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটি 10-11 সালের কোশ্চেন আমার মনে হয় রিটেনে আসতে পারে, যদিও এটা এমসিকিউ দিয়ে দিয়েছিল, বাট এখন ক্যালকুলেটার আছে, আগে ক্যালকুলেটার ছিল, এই জন্য একটু কঠিন ম্যাথ দিত। যাই হোক, হাইড্রোজেন পরমাণুতে বলা হচ্ছে হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন, আচ্ছা আচ্ছা, এটা এই সূত্রের না। ওকে, তাহলে আমাদের এই সূত্র দিয়ে মোটামুটি 2টাই আসছে। আরেকটা জিনিস আমাদের শিখতে হবে, আচ্ছা তোমাদের একটা জিনিস আমি একটু শেখাতে চাই এখান থেকে, এবার একটু থিওরিটিক্যাল যে ব্যাপারগুলো সেটা আমাদের একটু শিখতে হবে, ঠিক আছে। সো থিওরিটিক্যাল কিছু ব্যাপার সেবার, অর্থাৎ একটু লিখতে পারো অনুসিদ্ধান্ত একটু লিখতে পারো এখানে, অনুসিদ্ধান্ত। সো আমরা যদি এখানে অনুসিদ্ধান্ত লিখি, দেখো আমি এখান থেকে তোমাদের একটু হালকা আইডিয়া দিতে চাই, খেয়াল করো। যদি এমন হয় যে আমাদের এই হচ্ছে পরিবাহী তার, এবং পরিবাহী তারের উপর দিয়ে, অর্থাৎ উপরের দিকে আমাদের কারেন্ট যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের যদি বলা হয় যে এই প্রান্তের চৌম্বক ক্ষেত্রের ভ্যালু কত, অর্থাৎ এখান থেকে লম্ব দূরত্ব দেওয়া থাকবে এ, আমাদের বলা হলো এখানকার ভ্যালু কত, আমরা সবাই বের করতে পারবো, বাট আমাদের ডিরেকশন সম্পর্কে একটা ধারণা থাকা প্রয়োজন, স্পষ্ট ধারণা না থাকলে ঝামেলা আছে ডিরেকশন সম্পর্কে। তোমাদের ছোট্ট একটা জিনিস আমি বোঝাই, যেদিকে কারেন্ট যাবে সেই দিকে তোমার বুড়ো আঙুল দিবা, অর্থাৎ ফ্লেমের ডান হস্ত নিয়ম করবো। আমরা বাম হস্ত নিয়ম জানি না, বাম হস্ত নিয়ম এইভাবে শিখি, আর ডান হস্ত নিয়ম হচ্ছে এরকমভাবে শিখতে হবে, অর্থাৎ যেদিকে কারেন্ট যাবে সেদিকে তুমি বুড়ো আঙুল দিয়ে দিবা। বুড়ো আঙুল দিয়ে দিয়েছো, এবার দেখো তো ভাই কারেন্টটা এই দিকে ঢুকবে, অর্থাৎ বুড়ো আঙুল এই দিকে দিয়ে এদিকে যেটা যাবে এদিকে কারেন্ট ঢুকবে আর এই দিক থেকে বের হবে। দ্যাট মিনস আমি তোমাদের বোঝাতে চাই জিনিসটা ঠিক এই রকমের। এই হচ্ছে মার্কার, আমি যদি বলি উপর দিকে কারেন্ট যাবে তাহলে উপর দিকে বুড়ো আঙুল দাও, উপর দিকে বুড়ো আঙুল দিলে দেখো কারেন্টটা ভাই কেমন হচ্ছে, দেখো উপর দিকে কারেন্ট দিলে আমাদের এই বরাবর ঢুকবে আর এই বরাবর বের হবে, অর্থাৎ মার্কারটা এইভাবে ঘুরবে। যদি কোনো চৌম্বকের ভিতরে তুমি দাও তাহলে এটা এইভাবে ঘুরবে, অর্থাৎ এই দিকে যাবে, এই বরাবর যদি কারেন্ট দেয় তাহলে জিনিসটা এইভাবে ঘুরবে। চৌম্বকের ভিতরে যদি কোনো তার দাও তাহলে পরীক্ষা করে দেখতে পারো এইভাবে ঘুরবে, ঠিক আছে, এইভাবে। কারণ কি এইদিকে গেলে এই বরাবর ঢুকবে আর এই বরাবর বের হবে চৌম্বক ক্ষেত্রের ভ্যালুটা। সো আমাদের জিনিসটা এরকমভাবে ঘুরবে, ক্লিয়ার কি ব্যাপারটা? সো যে দিক বরাবর ঢুকে সেই দিক বরাবর আমরা এটাকে ক্রস দিয়ে থাকি, আর যে দিক বরাবর বের হয় সেটাকে আমরা ডট দিয়ে থাকি। সেই দিক বরাবর ঢুকতেছে আর এই দিক বরাবর বের হচ্ছে। ওকে, সো আই গেস তোমরা এখন বুঝতে পারছো। আচ্ছা, এবার আরেকটা জিনিস তোমাদের বোঝায়, খেয়াল করো, যদি কারেন্টটা এমন হয় যেটা নিচের দিকে যায়, নিচের দিকে গেলে বুড়ো আঙুল নিচের দিকে যাবে,
তো বুড়ো আঙুল নিচের দিকে গেলে কি ঘটনা ঘটে ভাই দেখো তো, এই দিকে ঢোকে, এই দিকে, সো এই দিকে ঢোকে আর এদিকে বের হয়, বুঝতে পারছো বিষয়টা? সো এখানে আমাদের কারেন্টের সাথে চৌম্বক ক্ষেত্রের যে ডিরেকশনটা ওতপ্রোতভাবে জড়িত। সো আই গেস তোমরা এখন বুঝতে পেরেছো যে এটা কীভাবে ডিরেকশন নির্ণয় করতে হয়। সো আমরা এখন যদি চৌম্বক ক্ষেত্রের ভ্যালু বের করতে চাই দুইটা কম্বাইন করে, সো আমরা এখন পারবো। সো কীভাবে সম্ভব দেখি ভাই, দেখো যদি এরকম দেওয়া থাকে যে আমাদের এইটা একটা পরিবাহী তার, এটা হচ্ছে আর একটা পরিবাহী তার। সো আমি এটাকে যদি বলি I1, যেটার ডিরেকশন উপরের দিকে, আর একটা তার আছে যেটার ডিরেকশন উপরের দিকে, এটাকে বলতেছি I2। এটার মধ্যবর্তী দূরত্ব আমি দিয়ে দিলাম D। আমি বলতেছি এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে x, তাহলে ডেফিনেটলি এতটুকু দূরত্ব হবে D মাইনাস x। আমি চাচ্ছি এই পয়েন্টের চৌম্বক ক্ষেত্র বের করতে, এই পয়েন্টের চৌম্বক ক্ষেত্রের ভ্যালু কত হবে এটা আমি চাচ্ছি বের করতে। তো ভাই এই পয়েন্টে যদি চৌম্বক ক্ষেত্রের ভ্যালু তুমি বের করতে চাও তাহলে কি করতে হবে, যেদিক বরাবর তোমার আঙুলটা যাবে ভাইয়া, এই দিক বরাবর তুমি বুড়ো আঙুলটা দাও, তাহলে এই পয়েন্টের ক্ষেত্রে কী হচ্ছে দেখো তো ভাই, এই দিক বরাবর ঢুকতেছে না এই পয়েন্টের ক্ষেত্রে, এই পয়েন্টের ক্ষেত্রে তোমার এই কারেন্টের জন্য ঢুকতেছে আর এখানে বের হচ্ছে, রাইট? ওকে ফাইন। এবার আমি এইটার ক্ষেত্রে করি, এবার যদি I2 এদিকে দিই তাহলে এই দিক বরাবর ঢুকবে, আর এই পয়েন্টে অর্থাৎ এই দিক বরাবর ঢুকে এই বরাবর বের হবে, অর্থাৎ এই দিক বরাবর ঢুকে এই পয়েন্টটা আমাদের এই পয়েন্টের জন্য কী হবে, বের হবে। তোমরা আমরা সবাই বুঝতে পেরেছো। সো আমি এই যে ঢুকাটাকে প্লাস ধরতে পারি আর বের হওয়াটাকে মাইনাস ধরতে পারি, আর আমি এই কাজটা করতে পারি, আমি এই কন্ডিশনও ধরতে পারি, অথবা ঢোকাটাকে আমি মাইনাস ধরতে পারি এবং এবং বের হওয়াটাকে প্লাস ধরতে পারি, ইচ্ছা তোমার এটা তুমি যে কোনোভাবে করলে হবে। সো দেখো ভাইয়া এই পয়েন্টটা আমাদের প্লাস আছে, এই পয়েন্টে মাইনাস আছে। সো প্লাস মাইনাসে কী হয় ভাইয়া, প্লাস মাইনাসে মাইনাস হয়। সো আমি এটাকে যদি বলি B1 আর এটাকে বলি যদি B2, তাহলে আমাদের অ্যান্সার হবে B ইকুয়াল টু B1 প্লাস B2, সরি মাইনাস হবে কারণ এখানে প্লাস মাইনাস আছে। সো B2 মাইনাস B হতে পারে অথবা B1 মাইনাস B হতে পারে, এই জন্য আমি অ্যাপ্রক্সিমেটলি দিলাম, অর্থাৎ আমাদের এটা বোঝায় B1 মাইনাস B2 আর B1 মাইনাস, অর্থাৎ এটা দ্বারা বোঝায় B1 মাইনাস B2, অথবা এমন হতে পারে B2 মাইনাস B2, যে কোনো একটা জিনিস হবে, ঠিক আছে? আচ্ছা, সো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। এবার একই জিনিস আমি আরেকটা জিনিস যে তোমাদের একটু শেখাতে চাই, সেটা আসলে কেমন সাইকেল আছে ওখানে। আচ্ছা, সো এখন আমি যদি, তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট বক্সে জানাও। ডান হাত দিয়ে মাঝে মাঝে বাম হস্ত নিয়ম বের করতে যাও, খুবই ভালো, খুবই ভালো। তোমার কথা শুনে আমি হারবো না কারবো বুঝতে পারতেছি না। ওকে, যাই হোক, এরপরে আমি একটা কাজ করি, এই ডিরেকশনটা আমি একটু উল্টাই দিই ভাই। এবার একটু উল্টাই দিলে কি হয় দেখি তো একটু। এবার যদি আমি একটু উল্টাই দিই তাহলে যে ঘটনাটা ঘটে দেখো, এদিকে যাচ্ছে, এখানে ডট, এখানে বের হচ্ছে, এজন্য এখানে ডট দিয়েছে, এখানে ক্রস দিয়েছে। এখন ভাইয়া এই দিকে আমাদের কারেন্টে দিয়েছে, তাহলে কী হবে এখন বলো তো, এই পয়েন্টে ঢুকবে না, এটার জন্য এখন এই পয়েন্টে ঢুকবে আর এই পয়েন্টে কী হবে, বের হবে। সো ভাই এটাও যদি প্লাস হয় এটাও প্লাস, সো প্লাস প্লাসে প্লাস, আবার তুমি যদি এটাকে মাইনাস ধরো তাহলে এটাকেও মাইনাস ধরতে হবে, তাহলে মাইনাস মাইনাসও প্লাস। সো আমি এখানে ডেফিনেটলি লিখতে পারি B ইকুয়াল টু, বাট আমরা আমাদের টিচাররা ম্যাক্সিমাম যে টিচারগুলো আছে আমাদের লিখে দেয় সুন্দর করে, আমার মনে হয় এইটুকু জানলে চলবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার আর কি, ঠিক আছে? আচ্ছা, আদান হচ্ছে, আচ্ছা যেখানে আদান আছে সেখানে একটু ব্রেক নিতে পারো তোমরা, ঠিক আছে? আমাদের এখানে আদান হওয়ার একটু দেরি আছে। আচ্ছা ব্লার, ওকে ওকে, ওয়েট ওয়েট ওয়েট, আমি ঠিক করে দিচ্ছি, হয়তো বা আবার নেট প্রবলেম হচ্ছে, এখানে ওয়াইফাইতে ডিস্টার্ব দিচ্ছে মনে হচ্ছে, দেখা যায়, দেখা যায়। এখন দেখা যায়।
আচ্ছা বুঝতে পারছি আজকে ব্লার হওয়ার কারণ হচ্ছে যে আমার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এইগুলো আজকে আমি নোটিফিকেশন অফ করে রাখি নাই, এই জন্য এমন হচ্ছে। কেউ কল দিলে কিংবা এরকম হলে ব্লার হয়ে যায়। আচ্ছা আমার মনে নাই আজকে। ওকে, যাই হোক, তাহলে যেটা বোঝাতে চাচ্ছি তাহলে এখন একটু তোমাদের একটু বোঝাই। ঢাকা ইউনিভার্সিটির একটা কোশ্চেন আসছিল, বলা হচ্ছে পরস্পর খুব কাছাকাছি অবস্থিত দুইটি ঋজু পরিবাহী তারের দুটি সমমানের তড়িৎ প্রবাহ বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে। আচ্ছা, তার থেকে আর দূরত্বের চৌম্বক আবেশের ভ্যালু কত? ওকে, সমান মানের বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এবং তার থেকে আর দূরত্বে ভ্যালুটা কত? ওকে ফাইন। আচ্ছা ওকে, সো আমি তোমাদের এখন যেটা বোঝাবো আর কি, ঢাকা ইউনিভার্সিটি যে কোশ্চেনটা আসছিল সেটা যদি একটু বোঝাই। কোশ্চেনে বলা হচ্ছে পরস্পর দুটি তার আছে এবং দুইটা তারে সমান পরিমাণ কারেন্ট আছে, কিন্তু তারা বিপরীতমুখী। অর্থাৎ এখানে আমাদের যে কারেন্ট আছে এখানে সেম কারেন্ট, এখানে যে কারেন্ট এখানে সেম কারেন্ট, দুইটা তার পরস্পর বিপরীতমুখী কারেন্ট যাচ্ছে, এটা বলা হচ্ছে। এবং আরেকটা জিনিস বলে দেওয়া রয়েছে যে তার থেকে 8 দূরত্বে আমাদের কারেন্ট বের করতে হবে। অর্থাৎ আমাদের এখানে 8 দূরত্বে, এই পয়েন্টে আমাদের তার থেকে 8 দূরত্বে বের করতে হবে, তার থেকে 8 দূরত্বে চৌম্বক আবেশ। বাট এখানে আসলে কোশ্চেনটা ক্লিয়ার করা নাই, আসলে বলা উচিত ছিল যে তার থেকে আমাদের মধ্যবর্তী কোনো অবস্থায় বের করতে হবে। সো আমাদের এখান থেকে এতটুকু হচ্ছে আর, আবার এখান থেকে এতটুকু দূরত্ব আর। সো আমি এখন এইটার জন্য যদি B1 বলে থাকি তাহলে আমাদের সূত্র হবে μ1I বাই 2πr। আচ্ছা, এবার B2-র জন্য যদি বের করি তাহলে আমাদের যে ফর্মুলাটা হবে সেটা হচ্ছে μ0 ইকুয়াল হচ্ছে I বাই 2πr। ঠিক আছে, সো আমাদের B1 এবং B2-র ভ্যালুটা সমান। আচ্ছা, সো একটু দেখো যে আমাদের B1-এর যে ভ্যালুটা μ1I বাই 2πr, আর B2-র যে ভ্যালুটা সেটাও μ0I বাই 2πr। ওকে ফাইন। এখন ভাই দেখো যে আমাদের দুইটা জিনিসের দুইটা চৌম্বক ক্ষেত্র আমাদের পরস্পর বিপরীতমুখী আছে, তাহলে আমাদের পরস্পর বিপরীতমুখী হলে কি হবে? এই দিক বরাবর যদি যায় তাহলে এই পয়েন্টের জন্য ডট, এখানে আছে ক্রস, এখানে ডট, এইদিকে যদি যায় তাহলে এখানে হচ্ছে আমাদের ক্রস, এই দিক বরাবর ডট। সো আলটিমেটলি বিপরীত দিক বরাবর হলে আমাদের যোগ হচ্ছে, রাইট? সো যোগ হলে কি হবে বলো তো ভাইয়া? যোগ হলে এই দুইটাকে যোগ করতে হবে, অর্থাৎ B = হবে হচ্ছে তোমার B1 প্লাস B2, যেহেতু এই দুইটাই পরস্পর সমান তাই আমি এখানে লিখতে পারি 2 ইন্টু μ0I বাই 2πr। সো এটা কাটা যাবে, সো μ0I বাই πr, এটা হবে অ্যান্সার। যদিও ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনটা ওরা অ্যান্সার ভুল দিয়েছে, তোমাদের বুলেট যদি কারোর কাছে থাকে তাহলে দেখবে অ্যান্সার ভুল আছে, এটা অ্যান্সার হবে B নম্বর, কিন্তু ওখানে দিয়েছে 0। 0 কখনো হবে না, 0 হওয়া সম্ভব না। ঠিক আছে, চৌম্বক আবেশ, সো বিপরীত দিক বরাবর হলে হবে না। ঠিক আছে, এটা ডিউতে 7-8 সালে আসছিল, এটা ডিউতে আসছিল 7-8 সালে। 7-8 সালে যে কোশ্চেনটা আসছিল বুলেটে অ্যান্সার ভুল দেওয়া রয়েছে, ওখানে দেওয়া রয়েছে 0। 0 হবে না ভাই, 0 হবে না। ঠিক আছে, আচ্ছা ওকে। সো আমরা বুঝতে পারলাম আমাদের এই সূত্র দিয়ে কি হাবিজাবি কোশ্চেন আসে, আমরা মোটামুটি ক্লিয়ার কনসেপ্ট আইডিয়া পেলাম। এবার আমরা যেটা শিখব মূলত আমাদের আরেকটা সূত্র খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার, আমি যদি একটু বোঝাই, এটা বেশি ইম্পর্টেন্ট। টাইপ 2 লিখবা হচ্ছে বৃত্তাকার কুণ্ডলীর জন্য, বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র নির্ণয়। এই টপিকটাও বেশ ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই টপিকটা ঢাকা ইউনিভার্সিটিতে প্রচুর কোশ্চেন আসছে, আমি যদি সেইগুলো তোমাদের একটু দেখাই। বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র নির্ণয়, তোমরা কি আমার কথা শুনতে পাও? আমি যা বুঝাচ্ছি তোমরা কি বুঝতে পারো নাকি কঠিন লাগতেছে বলো তো? ফার্স্ট পেপারেতেই কি সেকেন্ড পেপার কঠিন লাগে নাকি ফার্স্ট পেপারে সহজ ছিল বলো তো? কোনটা সহজ লাগতেছে তোমার কাছে, ফার্স্ট পেপার না সেকেন্ড পেপার? ফার্স্ট পেপার কঠিন লাগতো না সেকেন্ড পেপার কঠিন লাগে বলো তো আমাকে একটু? তোমার কাছে কোনটা কঠিন লাগে পার্সোনালি আমাকে একটু বলো। ওকে ফাইন। সো বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র নির্ণয়,
ওকে, যাই হোক, তাহলে আমরা লিখি বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র নির্ণয়। বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে টাইপ 2 লেখো, বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে আচ্ছা, বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র আসলে কেমন সেটা তোমাদের একটু বোঝাই। দেখো, আমাদের এই জায়গাটাতে বৃত্তাকার কুণ্ডলী এরকম মানে সার্কেল থাকবে। এই সার্কেলের আগে যেরকমটা কারেন্ট আসছিল কেমন, এই দিকে আর এই দিকে তারের ক্ষেত্রে এই তারটাকে এখন বৃত্তাকার করে দিচ্ছি। তো বৃত্তাকার করে দিলে হয় এই দিকে কারেন্ট যাবে আর এই দিকে, অর্থাৎ এই দিকেও যাইতে পারে কারেন্টটা, আবার এই দিকেও এরকম করে যাইতে পারে, আবার এই দিকেও যাইতে পারে এইভাবে। সো আমি চাচ্ছি যে আমি কারেন্টটা এই বরাবর দিব, ঠিক আছে, যে কোনোভাবে দিলেই হবে, একটা একবার দিলেই হলো। ওকে ফাইন। তো আমি যদি এই থ্রির সাথে তোমাদের একটু কম্পেয়ার করি, দেখো ভাইয়া, এখানে আমাদের যেটা হচ্ছিল এতটুকু আমি একটা দূরত্ব ধরে নিচ্ছিলাম ডিএল, রাইট, আর এটা যদি আমি আই বলি, এখান থেকে একটা দূরত্ব ধরে নিচ্ছিলাম এবং এখান থেকে আমি লম্ব দূরত্ব ধরছিলাম। তো ভাইয়া দেখো, আমাদের যে পয়েন্টের চৌম্বক ক্ষেত্র বের করতে হবে সেই পয়েন্টটা ভাইয়া তারের থেকে লম্ব দূরত্ব, তারের থেকে এ পরিমাণ লম্ব দূরত্বের চৌম্বক ক্ষেত্র বের করতে হবে। আমি আবার বলি, তারের থেকে এ পরিমাণ দূরত্বের চৌম্বক ক্ষেত্র বের করতে হবে। এখন ভাই আমি এই দূরত্বটা এমনও নিতে পারতাম, তাও কোনো অসুবিধা ছিল না। সেই ক্ষেত্রে আমাদের এর ভ্যালুটা হতো এটা, অর্থাৎ এইখান থেকে এত দূরে আমি চৌম্বক ক্ষেত্র ভ্যালু বের করতাম। দ্যাট মিনস আমরা এটা বুঝতে পারছি, আমাদের এই যে এটা কিন্তু কনস্ট্যান্ট, এটা চলক, এটা পরিবর্তন হতে পারে। বাট আমাদের সিলেবাসে বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে আমাদের বলে দেওয়া রয়েছে আমাদের কেন্দ্রের চৌম্বক ক্ষেত্র বের করতে হবে। যদি তুমি বুয়েট কোশ্চেন ব্যাংক দেখো, যদি তুমি কুয়েট কোশ্চেন ব্যাংক দেখো, যদি তুমি রুয়েট দেখো, ঢাকা ইউনিভার্সিটি, যে কোনো বিশ্ববিদ্যালয়ে, সকল ইউনিভার্সিটিতে আমাদের যে জিনিসটা বলা রয়েছে সেটা হচ্ছে কেন্দ্রের চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। এমনটা বলে নাই যে এখানে বের করো, এখানে বের করো, এখানে বের করো, এরকম বলে নাই। বাট আমরা দেখছি যে কোনো পরিবাহী তারের ক্ষেত্রে আমাদের কিন্তু অনেকভাবে, সমান্তরাল তারের ক্ষেত্রে আমাদের কিন্তু অনেকভাবে ঘোরাই। সেটা কি, দুইটা তার থাকলো তারের মধ্যবিন্দুতে, তারপরে দুইটা তার থাকলো, দুইটা তার বিপরীত দিক বরাবর আমাদের কারেন্ট দেওয়া হলো, সেইভাবে ঘুরাই প্রায় দেয়। বাট আমাদের এখানে এমনটা দেয় না, আমাদের বরাবরই বলে আমাদের কেন্দ্রের চৌম্বক ক্ষেত্র নির্ণয়। তো ভাইয়া, কেন্দ্রের চৌম্বক ক্ষেত্র নির্ণয় তার মানে তার থেকে, দেখো আমি যে তারটা নিচ্ছিলাম, যে তারের মধ্য দিয়ে কারেন্ট আসছিল, সেই তার থেকে লম্ব দূরত্বে আমাদের চৌম্বক ক্ষেত্র বের করতে হচ্ছিল। তো ভাইয়া, আমি যে তারটা দিয়েছি সেটা তো সার্কেল, তাহলে এই তার থেকে আমি যখন চৌম্বক ক্ষেত্রটা বের করব, অর্থাৎ এখানে, তা আমাদের এখানে আমি এ দিতে পারি না, এটাকে আমি কি এটা এ দিতে পারি? সেই এটাই তো আমি বলতেছি। এখন এটাকে আমি চিহ্নিত করতেছি আর দ্বারা, এটাকে প্রকাশ করতেছি কি দ্বারা ভাইয়া? আর দ্বারা। আর দ্বারা, কথা কি বুঝতে পারছো না? বোঝো নাই, এটাকে প্রকাশ করতেছি আর দ্বারা। এখন বা যে কোনো পয়েন্ট এটা সমান, কাজে আমাদের এটা কিন্তু এখানে পরিবর্তন হবে না। এখানে যেরকম এটা পরিবর্তন হচ্ছিল, এখানে তুমি নাও এ, তাও আর, এখানে নাও আর, এখানে নাও আর, মানে আরটা চেঞ্জ হচ্ছে না, সব জায়গায় সেম, রাইট। এবং আমরা যেখানে বের করতেছিলাম এটা আমাদের ক্ষুদ্র দূরত্ব ধরে নিতে হবে, রাইট। আমরা জানি যে ক্ষুদ্র দূরত্ব থেকে আমাদের লম্ব দূরত্ব পর্যন্ত ডিস্টেন্স নিতে হবে। সো আমি এখানে ক্ষুদ্র দূরত্ব এটা ধরে নিলেও কি, আমাদের এখান থেকে এতটুকুই, আমাদের এখানে আর অত ঝামেলা নাই। এখানে যেরকম অ্যাঙ্গেল ট্যাঙ্গেল করে অনেক কিছু করা লাগতেছে, বাট এখানে অত ঝামেলা নাই। সো আলটিমেটলি আমি এখান থেকে সূত্রটা কী পাই সেটা তোমাদের একটু বোঝাই। সেটা হচ্ছে বি ইকুয়াল টু মিউ নট আর, মিউ নট আর বাই হচ্ছে মিউ নট আর বাই হচ্ছে তোমার টু, সরি এখানে আই হবে মিউ নট আই বাই হচ্ছে 2r। আগে দেখো কি পরিবর্তন আসছিল, এখানে আমি এখানে ছিলাম কত, এখানে বলছিলাম 2 পাই এ, এখন আমি পাইটা কেটে দিয়েছি পাই এ। এখন আমি বলতেছি এ মানে হচ্ছে আর, এ মানে কি আর, সো আমি এটা আর দিয়ে দিলাম, এখানে পাই থাকবে না, দ্যাটস ইট, পাইটা থাকবে না, আর কিচ্ছু না। আগে পাই ছিল, এখানে পাইটা নাই, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস বোঝাই, এইটা হচ্ছে এখান থেকে কারেন্ট, ধরো এখান থেকে কারেন্ট যাত্রা শুরু করে এখানে আসলো, আসার পরে মানে এখান থেকে এখানে আসার পরে এক পাক হলো, এই এক পাকের জন্য চৌম্বক ক্ষেত্র হচ্ছে এইটা, অর্থাৎ এক পাক কারেন্ট এক পাক যাওয়ার ফলে, অর্থাৎ আই পরিমাণ কারেন্ট এখানে এক, আর এটা হচ্ছে ক্ষুদ্র দৈর্ঘ্য, এই ক্ষুদ্র দৈর্ঘ্যের মধ্য দিয়ে এমনি পাস করে যখন এক পাক হচ্ছে তখন চৌম্বক ক্ষেত্র ভালো হচ্ছে এটা, অর্থাৎ এক পাকের জন্য এটা, এটা হচ্ছে এক পাকের জন্য। এখন যদি এরকম অসংখ্য পাক দেয়, ধরো 2 পাক 3 পাক, আমাদের চৌম্বক ক্ষেত্র সেম থাকবে।
কিন্তু যদি পাক সংখ্যা বলে তাহলে আমাদের একটা এখানে এন দিয়ে দিব, অর্থাৎ এক পাক হলে এন এর ভ্যালু 1, 2 পাক হলে এন এর ভ্যালু 2, ঠিক আছে, এরকম আর কিচ্ছু না, অর্থাৎ এনটা গুণ করে দেবো। অর্থাৎ এন সংখ্যক পাকের জন্য আমাদের চৌম্বক ক্ষেত্র ধর বললো যে এটা 2 পাক হলো, 2 পাক হওয়ার ফলে কেন্দ্রীয় চৌম্বক ক্ষেত্র ভ্যালু কত, সো আমাদের এখানে 2 বসা দিলে অ্যান্সার ক্লোজ, এত কিছু দরকার নাই। অর্থাৎ এক পাকের জন্য বের করতে পারলে আমরা একাধিক পাক বের করতে পারবো। সো এটা হচ্ছে এন সংখ্যক পাকের জন্য, এন সংখ্যক পাকের জন্য, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি এন সংখ্যক পাকের জন্য। সো আই গেস তোমরা এখন বুঝতে পারছো। আচ্ছা, আচ্ছা তোমাদের আদান দিব, ওকে। সো আমি এখন এই সূত্রটা তোমাদের বোঝালাম এবং আমি একই রকমভাবে তোমাদের আমি এই জিনিসটা লিখে দিয়ে আবার লিখে দিতে চাচ্ছি এই জিনিসটা, যে আমাদের কিন্তু সবসময় এরকম থাকে, বিষয়টা এরকম না। মিউ নট আই মানে এখানে লিখতে পারি হচ্ছে কিউ বাই টি, আর এখানে লিখতে পারবো 2/2r, ঠিক আছে। মিউ নট এই আই মানে কখনো কখনো কিউ বাই টি দিয়েও কোশ্চেন আসতে পারে, সো আমাদের অবশ্যই শিখে রাখতে হবে। আচ্ছা ফাইন, এবার আমি তোমাদের যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি এই থিওরি সম্পর্কে তোমাদের ধারণা দিলাম। এবার এখান থেকে আরেকটু আমাকে আর 2 মিনিট সময় দাও, আমি তোমাদের এখনই ব্রেক দিব। আমি তোমাদের আর 2-1টা জিনিস শেখাতে চাই, সেটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের মূলত আরেকটু পেঁচাতে পারে, তো সেটা কিভাবে পেঁচাতে পারে সেটা তোমাদের যদি একটু বোঝাই। সেটা হচ্ছে যে আচ্ছা, তোমাদের ছোট্ট আরেকটা জিনিস আমি একটু শেখাতে চাই। হ্যাঁ আদান দিবে, তোমাদের আমি এখনই ব্রেক দেবো, নো টেনশন। দেখো আমি যখন বলতেছি এক পাক দিবে, এক পাক, তোমরা একটা সূত্র জানো যে স্পর্শক বরাবর যে কোনো মোমেন্টে কিন্তু একটা বেগ থাকে, এবং সেই বেগটা কি, সেই বেগটা হবে v = ওমেগা আর, এটা আমরা সবাই জানি। আচ্ছা, এবং দেখো যে ওমেগা মানে হচ্ছে 2π/t, আমরা এটাও জানি। ওকে ফাইন, এখন ভাইয়া আমি যেখানে টি লিখেছি এটার মানে কি, দেখো যখন এটা এক পাক দিয়ে এখানে আসে, এক পাক দেওয়া মানে কি ভাইয়া, এখান থেকে এখানে যাচ্ছে, সে একটা পাক দেওয়া মানে যে সময় লাগে সেটাকে বলে থাকি আমরা বড় হাতের টি, দ্যাট মিনস পর্যায়কাল, আমরা এটাকে বলতে পারি। সো আমি এই পর্যায়কাল যদি বের করি তাহলে কি হয় ভাইয়া, দেখো তো 2πr/v, অর্থাৎ পর্যায়কাল হয় এটা। এখন ভাই আমাদের এখানে একটা ছোট্ট একটা জিনিস আছে, তোমাদের একটু বোঝাই। দেখো ভাইয়া, সেটা হচ্ছে আমরা সূত্র জানি I = q/t, I = কি q/t। আচ্ছা, এখন আমি যদি বলি যে ইলেকট্রন যদি এই বরাবর ঘুরে, যদি আমাদের এখানে কারেন্ট না দিয়ে যদি ইলেকট্রন ঘুরে, ইলেকট্রন বলতে পারে, কারণ কি ইলেকট্রন যেদিকে ঘুরে তার অপোজিটে কারেন্ট ঘুরে, সো কোনো সমস্যা না, আমাদের ইলেকট্রন দিতে পারে। সো আমি এই চার্জের জায়গায় ইলেকট্রনটা ইউজ করতে পারি। এখন ভাইয়া আমাদের এই ইলেকট্রনটা যদি এক পাক ঘুরে আসে, এখান থেকে ঘুরে আবার এখানে আসবে, তো এক পাক যদি ঘুরে তখন কি আমি বলতে পারি না যে আমাদের ছোট হাতের টিটা আমাদের আসলে বড় হাতের টি হয়ে যায়, এখান থেকে এখানে যতটুকু আসে তখন আমাদের সাথে বড় হাতের টি হয়ে যায়, এখান থেকে এখানে আসলে বড় হাতের টি, এখান থেকে যদি একটু কম সময় হয় সেটা ছোট হাতের টি, তাহলে এখান থেকে এখানে আসা মানে কি বড় হাতের টি, তাহলে এটা হবে বড় হাতের টি। এখন ভাই বড় হাতের টি মানে আমরা কি শিখলাম ভাই, দেখো তো ভাই, বড় হাতের টি মানে হচ্ছে আমরা দেখলাম যে 2πr/v। সো আলটিমেটলি I = আমি কি পাবো, EV × 2πr। এটা মাথায় ঢুকায় রাখো ভাইয়া, এটা মাথায় ঢুকায় রাখো। কেন, কারণ কখনো কখনো আমি আয়ের জায়গায় q/t লিখেছি, কখনো কখনো ভাইয়া আয়ের জায়গায় q/t হবে না, আয়ের জায়গায় আমাদের এই রাশিটা হবে, আয়ের জায়গায় এই রাশিটা হলে আমাদের কি হয় ভাই বলো তো ভাইয়া, আমাদের এখানে হবে EV হচ্ছে 2πr। তাহলে আমি যদি একটু ক্যালকুলেট করি তাহলে কি হয়, আমাদের এখানে হবে 2π, আর এখানে আমি নিচে নিয়ে আসলাম 2πr, সো এটা এখানে এরকম থাকলো EV 2πr/2r, তাহলে 2 গুণ করলে হচ্ছে কত, 4πr², এখানে হবে কত, 4πr²। আর যদি এক পাক হয় তখন n এর ভ্যালু 1, যদি এক পাক হয়, ঠিক আছে। তো এই সূত্রের প্রমাণ একদম সরাসরি সূত্রের প্রমাণ, একদম সরাসরি সূত্রের প্রমাণ দিছিল ঢাকা ইউনিভার্সিটিতে, তোমরা একটু দেখতে পারো, ঢাকা ইউনিভার্সিটি 18-19 সালে একদম এই হুবহু এই সূত্রটা দিয়েছিল, মানে সূত্র দিয়েছে, বলছে নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক, আর ব্যাসার্ধ নিয়ে যদি এরকম বৃত্ত ঘোরে
বলা হচ্ছে আই পরিমাণ কারেন্ট এরকম ঘুরতেছে, কেন্দ্রীয় চৌম্বক ক্ষেত্রের ভ্যালু কত হবে আমাদের একদম সরাসরি সূত্র দিয়েছে কত সালে, ঢাকা ইউনিভার্সিটি 1819 সালে, ডিএও 1819 সালে। ওকে, আচ্ছা এখন আমার মনে হয় এখান থেকে যে কোশ্চেন আসে, হ্যাঁ হচ্ছে আচ্ছা আমি তোমাদের এখান থেকে যে যে কোশ্চেন আসছে আমি একটু তোমাদের লিখে দিই। আমার মনে হয় ক্যালকুলেশন তোমরা সবাই পারবা, ক্যালকুলেশন তোমরা সবাই পারবা, একদম সহজ কোশ্চেন। তুমি জাস্ট এই সূত্র মুখস্থ করলে হবে। আমি যেরকম অসীম দৈর্ঘ্যের জন্য করেছি একদম কোনো চেঞ্জ নাই ভাই। আমি তোমাদের কোন কোন সালে এসছে আমি একটু লিখে দিই। ঢাকা ইউনিভার্সিটি 8-9 সালে, 9-10 সালে, একটু লিখে রাখো তো এই সূত্র দিয়ে কোন কোন সালে আসছিল একটু লেখো, হোমওয়ার্ক দিচ্ছি। দিয়েও আমি সবই তোমাদের হাতে কলমে করাই দিই, কোনো তোমাদের কোনো কাজ দিই না আসলে। তোমরা এই জন্য পড়াশোনা করো কিনা আদৌ জানি না। 8-9 সালে আসছিল একটা কোশ্চেন, তারপরে আসছিল তোমার ডিএও 10-11 সালে একটা কোশ্চেন আসছিল, একটু কালেক্ট করে ফেলবা তো, একদম ইজি। আর একটা কোশ্চেন আসছিল, দুইটা কোশ্চেনই মনে হচ্ছে। তারপরে ডিইউ হচ্ছে ডিইউ 18-19 তো আমি করাই দিলাম। ডিইউ 18-19 সালে, ডিইউ 18-19 সালে আমি সরাসরি সূত্র এসছে দেখালাম, 8-9 সালে সরাসরি সূত্র আসছে। আর এই 10-11 সালে যে কোশ্চেনটা আসছে এটা মূলত রিটেনে আসবে, ঢাকা ইউনিভার্সিটি এমসিকিউতে আসবে না কখনো। এখন যদি ঢাকা ইউনিভার্সিটি আসে তাহলে রিটেনে আসবে। ইভেন এই কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটি 10-11 সালের যে কোশ্চেনটা এটা বুয়েটে আসতো, এটা অনেক আগে, এটা আগে বুয়েটেও আসতো, এখনও আসে বুয়েটে এই টাইপের কোশ্চেন। সো কখনোই ঢাকা ইউনিভার্সিটি এমসিকিউতে আসবে না। এমসিকিউতে যে আমাদের এখানে 8-9 সালে আর 18-19 সালে যেটা আছে সেটা সূত্র দিয়েছে, একদম সূত্র। 18-19 সালে এই সূত্র দিয়েছে, আর 8-9 সালে আমাদের এই সূত্র দিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে 8-9 সালের সূত্র, অর্থাৎ 8-9 সালে যেটা আসছিল, ঠিক আছে। তো আমাদের এই সূত্র সম্পর্কিত ধারণা আমাদের গেল। আমাদের দুইটা থিওরি আছে, আর আমাদের দুইটা থিওরি আছে। সো সেই দুইটা থিওরি আমি নামাজ পড়ে তোমাদের শেখাবো, অ্যান্ড দেন হচ্ছে পঞ্চম অধ্যায় যদি সময় থাকে তাহলে শেখাবো, না হলে আমাদের আর এই অধ্যায় করাইতে আমার মাত্র 8-10 মিনিট সময় লাগবে, ঠিক আছে। সো তোমাদের ব্রেক দিচ্ছে, আমি 7টাতে আবার ক্লাস স্টার্ট করবো, 7:05 স্টার্ট করবো, ঠিক আছে, 7:05। সো তোমাদের 15 মিনিট ব্রেক দিচ্ছি, সবাই তোমরা এখন ব্রেক নিতে পারো, আমি 15 মিনিট পরে আসতেছি। তো তোমরা চাইলে লিভ নিতে পারো অথবা রেকর্ড অন করে ক্লাস থেকে যেতে পারো। সো 15 মিনিট পরে আসতেছি।
আমার কথা শোনা যায় কিনা একটু আমাকে জানাও, একটু কনফার্ম করো আমাকে। আমার কথা তোমরা শুনতে পাও কিনা আমাকে একটু কনফার্ম করো তাহলে। একটু কনফার্ম করলে ভালো হয় যে আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা। তোমরা কি শুনতে পাও? আমার কথা কি শোনা যায় একটু বলো তো। ওকে, সো আমরা শুরু করি। এবার আমরা পরের টাইপ লিখব। টাইপ 3 লিখো তোমরা। টাইপ 3 যেটা লিখবা সেটা হচ্ছে যে দুটি সমান্তরাল পরিবাহীর মধ্যবর্তী বল, দুটি সমান্তরাল পরিবাহীর মধ্যবর্তী বল। টাইপ 3 লিখো। দুটি সমান্তরাল পরিবাহীর মধ্য বল। আচ্ছা, এটা দ্বারা আমি এখানে কি বোঝাচ্ছি? দুই সমান্তরাল পরিবাহীর মধ্য বল মানে এখানে একটা তার আছে আর এখানে আরেকটা তার আছে। তো এই তারের ডিরেকশন যেমনই হোক এটা ফ্যাক্ট না, আমাদের বলের পরিমাণটা হবে, আমি যদি এখানে ভ্যালু বের করব, অর্থাৎ আমরা এখানে এরকম হতে পারে দুইটা ডিরেকশন একই দিকে অথবা দুইটা বিপরীত দিকে হতে পারে, যে কোনো সমস্যা নাই। এটা আমি বিপরীত দিক বরাবর দিই তাও কোনো অসুবিধা নেই। আমার এখানে ভেক্টর নিয়ে কাজ, আমাদের এখানে বলের ভ্যালুটা দরকার। তো বলের ভ্যালুর যে ফর্মুলাটা সেটা তোমাদের একটু লিখে দিই। এটা হচ্ছে আমাদের মধ্যবর্তী দূরত্ব। আমাদের যে ফর্মুলাটা সেটা দেখো, আমরা মিউ নট আই করেছিলাম, মিউ নট আই 1, এখানে যে কাজটা করবা মিউ নট আই 1 আই 2, মানে আগে শুধু আই নিতাম আর এখন দুইটা আই গুণ করতেছি বাই 2 পাই এ, এর দ্বারা আমি দুইটা মধ্যবর্তী দূরত্ব দিয়ে দিচ্ছি একবারে, সেটা হচ্ছে ডি ইনটু দুইটা সমান দৈর্ঘ্যের তার হবে, দুইটা তারের দৈর্ঘ্যই সমান দৈর্ঘ্যের তার, সেটা হচ্ছে এল। এটাই হচ্ছে এফ এর ভ্যালু, ঠিক আছে? এটা একটা মাথায় ঢুকে রাখো, কারণ এটা যে আসলে করতে না সেটা হবে। আচ্ছা, তো তোমাদের কি বললাম দেখো, যে দুইটা পরিবাহী তার আছে, আমি তারের ডিরেকশনটা মানে কারেন্টের পরিমাণটা বিপরীত দিক বরাবর দিই, তো আমাদের বলের ভ্যালু কোনো চেঞ্জ হবে না। সূত্রটা একটু মুখস্থ রাখা ভালো, এই সূত্রটা প্রমাণ করা যায়, বাট আমি প্রমাণের দিকে যাচ্ছি না, আমি ফিজিক্যাল মিনিংটা বলে দিই। এই ডি মানে হচ্ছে দুইটা সমান্তরাল পরিবাহীর মধ্যবর্তী দূরত্ব। ডি মানে কি? দুটি সমান্তরাল পরিবাহীর মধ্যবর্তী দূরত্ব। এল মানে কি? এল মানে হচ্ছে দুইটা সমান দৈর্ঘ্যের তার থাকবে, দুইটা তারের দৈর্ঘ্য সমান। থিওরিতে থাকবে, টেনশন করার কারণে দুইটা তারের দৈর্ঘ্য সমান হবে। আর দুইটা তারের ভিতরে I1 I2 ভিন্ন পরিমাণ কারেন্ট গেছে। তবে হ্যাঁ, কখনো কখনো এমন হয় যে দুইটা কারেন্টের পরিমাণ সেম, দুইটা কারেন্টের পরিমাণ সেম, এরকম বলতে পারে। তো আমাদের এখানে কনস্ট্যান্টটা কি আসলে? আমাদের এখানে আরেকটা জিনিস তোমাদের যদি বলি, যে যদি কখনো বলে যে একক দৈর্ঘ্যের তারের বল কত, একক দৈর্ঘ্যের তারের বল একটু লিখে রাখো। একক দৈর্ঘ্যের তারের বল, একক দৈর্ঘ্যের তারের বলের ভ্যালু তুমি যদি বের করতে চাও তাহলে সূত্র হবে F বাই L। F L টা তুমি ভাগ দিবা, F L টা যদি ভাগ দাও তাহলে আমাদের যে সূত্রটা হয় সেটা হচ্ছে মিউ নট I1 I2 বাই হচ্ছে কি ভাগ 2 পাই D। ওকে, সো এটা হচ্ছে আমাদের একক দৈর্ঘ্যের তারের বল। ওকে, সো আমরা এখানে আসলে কনস্ট্যান্টটা কি কি পাই দেখো। আমাদের এখানে কনস্ট্যান্ট হচ্ছে এই যে এইটা একটা কনস্ট্যান্ট, ঠিক আছে? আমাদের এখানে এই দুইটা মূলত আমাদের মেইন যে চলরাশি, আর আমাদের এলটাও জেনারেলি পরিবর্তন হয় না, ঠিক আছে? আমাদের একটা ভ্যালু দেওয়া থাকে। আমাদের যে জিনিসটা আসলে মেইনলি ফোকাস করা হয় সেটা হচ্ছে দুইটা তারের যে
কারেন্ট আছে, কারেন্ট পাবে এবং দুইটা তারের মধ্যবর্তী ডিসটেন্সটা কত। এই জিনিসটা জানলে মূলত আমরা এই ফোর্সটা বের করতে পারি যে তারের মধ্যবর্তী যে বলটা কত, ঠিক আছে। অর্থাৎ এই তারের উপরে কি পরিমাণ ফোর্স প্রয়োগ করতেছে, আর এই তারের উপরে কি পরিমাণ ফোর্স প্রয়োগ করতেছে, সেই ভ্যালুটা হচ্ছে এটা। ওকে, সো আমরা এখন কোশ্চেন দেখতে পারি। সাউন্ড ক্লিয়ার না? সাউন্ড কম আসছে? সাউন্ড কেমন যেন আসতেছে? আচ্ছা আচ্ছা, ওকে দাঁড়াও। আমার মনে হয় ব্যাটারিতে হয়তো বা মেবি ব্যাটারি ফুরিয়ে গেছে। এখন কি শোনা যায় বলো তো? আমার মনে হয় ব্যাটারি একটু হয়তো বা ডাউন হয়ে গেছে। আমার তো এখন আসলে চেঞ্জ করাও ডিফিকাল্ট জিনিসটা, ব্যাটারি হাতের কাছে নাই। শুনতে পাও তোমরা? একটু জানিও কাইন্ডলি, শুনতে পাও? আচ্ছা, ওকে। সো আমি ঢাকা ইউনিভার্সিটিতে গত বছরে সরি গত 2 বছর আগে একটা কোশ্চেন আসছিল 18-19 সালে। বলা হচ্ছে যে দুটি সমান্তরাল তারের মধ্য দিয়ে একই মানের তড়িৎ প্রবাহিত হচ্ছে। আমাদের 18-19 সালে যদি কোশ্চেনটা বের করে বলা হচ্ছে দুটি সমান্তরাল তারের মধ্য দিয়ে সেম পরিমাণ কারেন্ট যাচ্ছে এবং তার দুটি প্রতি একক দৈর্ঘ্যের বল দ্বারা একে অপরকে বিকর্ষণ করে। ওকে ফাইন, সেটা আমাদের মুখ্য বিষয় নয়। বলা হচ্ছে যদি প্রবাহিত তড়িৎ দ্বিগুণ করা হয়, অর্থাৎ প্রবাহিত তড়িৎ দ্বিগুণ করা মানে কি? আমাদের এইটার পরিমাণও দ্বিগুণ করা হচ্ছে, আবার আমাদের এটার পরিমাণও দ্বিগুণ করা হচ্ছে। আমাদের এই কন্ডিশনটা বলা হয়েছে, ঠিক আছে। আমাদের প্রথমে ছিল I1 ছিল, পরবর্তী এটাও দ্বিগুণ করা হচ্ছে, এটাও দ্বিগুণ করা হচ্ছে। বলা হচ্ছে যদি প্রবাহিত তড়িৎ দ্বিগুণ করা হয় এবং তার যে মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করা হয়, অর্থাৎ আমাদের মধ্যবর্তী দূরত্ব আমাদের করা হচ্ছে এরকম 3 গুণ করা হচ্ছে, ঠিক আছে। আমাদের পরবর্তী দূরত্বটা কি করা হচ্ছে, আমি ডি প্রাইম বলি, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 3 গুণ করা হচ্ছে। 3 গুণ করা হলে প্রতি একক দৈর্ঘ্যের বলের মান কত? তা আমরা দেখো ফার্স্ট কন্ডিশন। প্রথমে যখন আমাদের আই কারেন্ট আসছিল তখন আমাদের একক দৈর্ঘ্যের বলের সূত্র হচ্ছে এটা। তখন আমাদের যেটা হচ্ছিল I1 I2, তা I1 I2 মানে কি ভাই? দুইটা সমান। আচ্ছা, প্রথম অবস্থায় আমি এটা ক্ষেত্রে করতেছি, ঠিক আছে। আচ্ছা, 2 পাই ডি, সেক্ষেত্রে আমাদের ডি ছিল। ওকে ফাইন, সমস্যা না। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কি করা হচ্ছে, প্রতি একক দৈর্ঘ্যের বল বের করতে বলা হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে যে আমাদের এই আইটা করা হয়েছে 2i, এই আইটা করা হয়েছে কত? 2i। আবার এই আইটাও কত করা হয়েছে? 2i, এই আইটাও করা হয়েছে 2i। আর আরেকটা পরিবর্তন আনা হয়েছে, সেই পরিবর্তনটা কি? 2 পাই, আর এই ডিটা করা হয়েছে 3d, ঠিক আছে। এরকম আমাদের করে ফেলা হয়েছে। তাহলে এখন দেখো ভাই আমি এখান থেকে কিভাবে বের করতে পারি। সেটা হচ্ছে এই 2 গুণ করলে কত হবে? 4, 2 গুণ করলে 4, আর এই 3টা সামনে নিয়ে আসো। 3টা সামনে নিয়ে আসলে আমরা এখানে কি লিখতে পারি? মিউ নট i ইনটু i বাই 2 পাই d। 2 পাই কত? d। তাহলে দেখো ভাই এই জিনিসটা মানে কি? এই জিনিসটা মানে হচ্ছে আগের একক দৈর্ঘ্যের বল না? আগের একক দৈর্ঘ্যের বল না, তাহলে আগের একক দৈর্ঘ্যের বলে কত গুণ হয়েছে? আমি তখন এইটা দ্বিগুণ করেছি, এটা দ্বিগুণ করেছি, আর এটা 3 গুণ করেছি। শর্টকাট হিসেবে ভাই এটা কনস্ট্যান্ট, তোমাদের আগেও বলেছি এটা একটা কনস্ট্যান্ট। আমাদের দৈর্ঘ্য কত গুণ করা হচ্ছে? দ্বিগুণ, মানে কারেন্টের পরিমাণ এইটা দ্বিগুণ করা হচ্ছে, এখানে 2 বসাও, এইটা দ্বিগুণ করা হচ্ছে, এখানে 2 বসাও, আর এটা 3 গুণ করা হচ্ছে, 3 বসাও। এটাই आंसर, শর্টকাট হিসেবে। এর থেকে শর্টকাট নাই, যেটা যত গুণ করবে সেখানে সে ভ্যালুটা বসাই দিবা। দ্যাটস ইট। সো आंसर হবে 4/3। এটা ডিউতে আসছিল। সাউন্ড কম বুঝতে পারছো? আমাদের ব্যাটারিতে ডাউন হয়ে গেছে, বুঝতে পারছো? আমি আরেকটা টপিক আছে, আরেকটা টপিক পড়ি, আবার যে অধ্যায়টা শেষ করি। 18-19 সালে এটা আসছিল ডিউতে, 18-19 সালে এটা আসছিল। এটা ডিউতে আসছিল 18-19 সালে। আচ্ছা, ওকে। সো আমি তোমাদের আরেকটা টপিক আছে, এই অধ্যায়ে আরেকটা টপিক পড়ে শেষ করি। আরেকটা টপিক আছে, সো লেখো তোমরা যেটা লিখবে এখন, সেটা হচ্ছে যে পরিবাহী তার এবং চৌম্বক ক্ষেত্রের বল। সো টপিকটা হচ্ছে আমার টাইপ 4 লিখো। তোমরা টাইপ 4 লিখো। টাইপ 4। টাইপ 4 এ তুমি যেটা লিখবা সেটা হচ্ছে যে একক দৈর্ঘ্যের তারের উপর, না এটা লেখা যেতে কিভাবে,
পরিবাহী তারের চৌম্বক ক্ষেত্রের বল, পরিবাহী তারের উপর চৌম্বক ক্ষেত্রের বল। আচ্ছা, সূত্রটা যদি আমরা একটু ক্লিয়ার হতে পারি তাহলে হবে। কথা স্পষ্ট শোনা যায় না? আচ্ছা, লাস্ট এই টপিকটা আসলে এটাও শেষ করতে চাইছি না, আজকে আবার এক টপিকের জন্য আবার ক্লাস নিব। শোনা যায় না? শোনা যায় কি এখন? এখন শোনা যায়? ওকে, তাহলে আমি শেষ করে দিই। ওকে, ফাইন। সো দেখো, আমি যেটা বলতে চাচ্ছি, ধরো এরকম একটা পরিবাহী আছে, যাহার দৈর্ঘ্য হচ্ছে L, এবং আমি বলে দিচ্ছি যে এইটার মধ্য দিয়ে আমাদের I পরিমাণ কারেন্ট যাচ্ছে। দেখো ভাই, এটা আসলে আমি বোঝাবো কিভাবে তোমাদের একটু বোঝাই। ধরো জিনিসটাকে কিভাবে বোঝানো যায়, আয়তাকার কোনো প্রশ্ন থাকলে বোঝাতে সুবিধা হবে। আচ্ছা, একটুখানি দাঁড়াও। দেখো, আমি যদি এই জিনিসটা যদি তোমাদের বোঝাতে চাই, দেখো আমি তোমাদের বলে দিচ্ছি যে আমাদের যদি এমন হয় যে এই বরাবর আমি কারেন্ট দিচ্ছি, ঠিক আছে, অর্থাৎ আমাদের এরকম একটা তার আছে, এরকম পুরো তার আছে, অর্থাৎ এই হচ্ছে আমাদের প্রস্থ, এটা কিন্তু কারেন্ট দিচ্ছি আমি, অর্থাৎ এই বরাবর যদি কারেন্ট দিই আমাদের দৈর্ঘ্যটা হচ্ছে এতটুকু। ধরো এই বরাবর কারেন্ট দিচ্ছি, এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য আছে। তো এই ক্ষেত্রে আমাদের কি হয়, এই ক্ষেত্রে আমাদের এইদিকে কারেন্ট দিয়ে দিই ভাইয়া, তাহলে আমাদের এখানে হচ্ছে তারের দৈর্ঘ্য এটা, আর এই দিকে আমি কারেন্ট দিচ্ছি। সো এখানে যদি কারেন্ট দিয়ে দিই, অর্থাৎ এদিকে হচ্ছে পজিটিভ চার্জ দেওয়া, আর এদিকে তার মানে এইদিকে পজিটিভ চার্জ, সরি এদিকে পজিটিভ চার্জ দেওয়া, আর এদিকে হচ্ছে ইলেকট্রন দেওয়া। আমি তোমাদের একটু বোঝাই যে এইদিকে যদি পজিটিভ, এইদিকে আই দাও মানে কি এইদিকে পজিটিভ চার্জ দাও, তাহলে ডেফিনেটলি এইদিকে আমাদের নেগেটিভ চার্জ আসবে, অর্থাৎ এইদিকে আমাদের নেগেটিভ চার্জ আসবে, এইদিকে আমাদের কি আসবে, নেগেটিভ চার্জ। তো নেগেটিভ চার্জ যদি আসে তাহলে এই দিক বরাবর, উপর দিক বরাবর এক ধরনের বল লাভ করে, সেটাকে বলি চৌম্বক বল। সেটা কেমন ভাই দেখো, তাহলে বিষয়টা হচ্ছে এমন। দেখো ভাই, আমি এই দিক বরাবর আই দিচ্ছি, তার মানে এই দিক বরাবর সে ইলেকট্রন যাচ্ছে, ইলেকট্রন তার মানে হচ্ছে এই দিক বরাবর ভি যাচ্ছে, এই দিক বরাবর কি যাচ্ছে, ভি যাচ্ছে। খেয়াল করো ভাই জিনিসটা এমন যে আমি যখন দিচ্ছি উপরের দিক বরাবর বল লাভ করতেছে, আর এটা হচ্ছে কি যে এটা হচ্ছে আমাদের আই, এটা হচ্ছে আই। সো আমি যদি এই দিক বরাবর আই দিয়ে দিই, বিষয়টা আমি বোঝাতে পারছি না ঠিক আছে। আমাদের এই ফোর্সটা উপরের দিকে, দেখো আমাদের চৌম্বক ক্ষেত্রের যে ব্যাপারটা, এই যে এই দিক বরাবর যদি আমাদের আই যায়, মানে এই দিক বরাবর যদি আমাদের আই যায়, তাহলে আমাদের ইলেকট্রনটা এদিকে আসবে, তার মানে উপরের দিক বরাবর এক ধরনের বল লাভ করবে, যেটাকে বলতেছি চৌম্বক বল। তার মানে এই দিক বরাবর ইলেকট্রনের বেগ, এই দিক বরাবর আমাদের চৌম্বক বল, রাইট, এই দিক বরাবর আমাদের চৌম্বক বল, এই দিক বরাবর আমাদের ইলেকট্রনের বেগ। সো আরেকটা জিনিস হচ্ছে কি আমাদের চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে কি আমাদের এই দিক বরাবর আমাদের ডিরেকশনটা, আমাদের চৌম্বক ক্ষেত্রটা এই দিক বরাবর, মানে চৌম্বক ক্ষেত্রটা এই দিক বরাবর আছে, আর এই দিক বরাবর আমি দিচ্ছি কি, এটা 3D আসলে বোঝানো মুশকিল। এই যে এইটা হচ্ছে আমার, ধরো এই বরাবর হচ্ছে আমাদের যে ডিরেকশনটা আছে, সেই ডিরেকশনটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে আমি একটা এই জিনিসটা ঢুকাই দিয়েছি, এই হচ্ছে আমার ধরো চৌম্বক ক্ষেত্র, এইটার সাথে লম্বভাবে এই জিনিসটা আমি দিয়ে দিয়েছি দৈর্ঘ্য। তাহলে আমাদের যখন এই বরাবর আমি কারেন্ট দিচ্ছি, ঠিক তার উপরের দিক বরাবর আমাদের কি আছে, চৌম্বক বল, অর্থাৎ আমাদের চৌম্বক ক্ষেত্র, আমাদের এই চৌম্বক বল এটা পরস্পর 90 ডিগ্রি করে কাজ করতেছে, পরস্পর লম্বভাবে রয়েছে, প্রত্যেকটা জিনিস লম্বভাবে রয়েছে, বুঝতে পারছো। আমি এই দিক বরাবর যদি ইলেকট্রন দেয়, তাহলে এই বরাবর ভি যাবে, তার উপরের দিক বরাবর চৌম্বক বল থাকবে, ঠিক আছে। আর যেটা বললাম যে আমাদের এই চৌম্বক ক্ষেত্রটা মূলত লম্বভাবে আছে, এবং এটা যেটা আছে ভিটা লম্বভাবে আছে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এই টপিকটা পড়ায় শেষ করে দেব তোমাদের। সো আমরা একটা ফর্মুলা জানি, জাস্ট এই ফর্মুলাটা জেনে রাখলে তোমাদের চলবে। সেটা হচ্ছে I
এল বি সাইন থিটা মাথায় রাখবে এটা, ঠিক আছে। আই মানে কি যে পরিমাণ কারেন্ট তুমি এর ভিতর দিয়ে দিচ্ছ, এল মানে কি এই এল মানে আবার এই তারের দৈর্ঘ্য, এই তারের দৈর্ঘ্য অর্থাৎ যতটুকু তারের ভিতর দিয়ে সে কারেন্ট গেছে। বি মানে কি চৌম্বক ক্ষেত্র, আর থিটা মানে কি, থিটা মানে হচ্ছে এল এবং বি এর মধ্যবর্তী কোণ, এল এবং বি এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে। তো এই সূত্রটা ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন আসছে 11-12 সালে। আমি একটা কোশ্চেন দেখা দেব, আরেকটা কোশ্চেন করে নিজেরা করবে। বলা হচ্ছে 10 সেন্টিমিটার দৈর্ঘ্য তার, আমাদের বলা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে বলা হচ্ছে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের যে তার আছে, এই তারের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার মানের কারেন্ট যাচ্ছে, এর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার মানের কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। এবং বলা হচ্ছে 2 অ্যাম্পিয়ার মানের কারেন্ট গেলে এর মধ্যে যে আমাদের চৌম্বক ক্ষেত্র আছে, সেই চৌম্বক ক্ষেত্রের ভ্যালু হচ্ছে 0.2 টেসলা, 0.2 টেসলা চৌম্বক ক্ষেত্র লম্বভাবে অবস্থান করা আছে, যেটা বললাম তো লম্বভাবে বলা হয়েছে। তাহলে লম্বভাবে বলা হয়েছে, তারের সাথে চৌম্বক ক্ষেত্র লম্বভাবে আছে, তাহলে লম্ব তারের সাথে তারের দৈর্ঘ্য l, আর তারের সাথে লম্বভাবে থাকা মানে কি sin 90 ডিগ্রি, তার মানে হচ্ছে 1, তাহলে সূত্র হবে ILB। আমাদের বলা হচ্ছে যে এই দৈর্ঘ্যের সাথে চৌম্বক ক্ষেত্র লম্বভাবে আছে। আচ্ছা, তারের উপর প্রযুক্ত বল কত, তাহলে বল কত হবে ভাই বল তো। I মানে কত, I মানে হচ্ছে 2, L মানে কত 10 গুণ 10 টু দা পাওয়ার -2, আর B মানে কত 0.2, 2 মানে হচ্ছে 2/10, তাহলে 10 কাটা যায়, তাহলে आंसर হয় 4 গুণ 10 টু দা পাওয়ার -2, তার মানে 4/100, তার মানে 0.04 आंसर 0.04। এটা আসলে ডিউতে 15 সালে, এবং একই টাইপের কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটিতে আরেক সালে আসছিল, সেটা আমি তোমাদের লিখে দিচ্ছি, তাহলে তোমরা বাসায় করবে। সেটা 11-12 সালে আসছিল, ডিউতে 11-12 সালে, ডিউতে 11-12 সালে যেটা আসছিল সেটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা তোমাদের হোমওয়ার্ক। আচ্ছা, আর থিওরিটিক্যাল কোশ্চেন যেটা আছে আমি তোমাদের পড়াইছিলাম, আগে তোমরা এখন পারবে এই জিনিসগুলো, ঠিক আছে। আচ্ছা, ওকে, সো তাহলে আজকের ক্লাসটা শেষ করি, আজকে আর ক্লাস না বাড়াই, আমাদের সৌন্দর্যটা মোটামুটি শেষ হলো, আমরা নেক্সট পঞ্চম অধ্যায় থেকে শুরু করব, ঠিক আছে। আমাদের 3টা অধ্যায় শেষ হলো আর কি, সো টেনশন নাই, আমাদের আর কয়েকটা ক্লাস নিয়ে আস্তে আস্তে শেষ হয়ে যাবে, আমাদের প্রায় শেষের দিকে আছি। সেকেন্ড পেপার আসলে শেষ করতে সময় লাগে না, বড় বড় চ্যাপ্টার গুলো আমরা করে ফেলছি, সো আমরা এখন আসলে ওই প্যারাটা নিব না, আস্তে আস্তে আমাদের হয়ে যাবে, সময় লাগবে না, ঠিক আছে। অনেক দূর আগে গেছি আমরা, ইনশাআল্লাহ আমাদের আর সময় লাগবে না, কয়েকদিনের ভিতরে ইনশাআল্লাহ হয়ে যাবে সব। ওকে, সো আমি তাহলে আজকে বিদায় নিই, কালকে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আবার। কালকে ক্লাস নিতে পারবো কিনা আমি এখনো শিওর বলতে পারছি না, তবে নেওয়ার পসিবিলিটি বেশি। আমার একটা কাজ আছে আজকে, জরুরি প্রয়োজন, আজকে হয়তো বা আমি আমার এখানে থাকবো না, যাওয়া লাগতে পারে। সো কালকে ব্যাক করবো কিনা জানি না, শিওর না, তবে আমি তোমাদের গ্রুপে পোস্ট দিয়ে দেবো ক্লাস নিবো কি নিবো না, তবে নেওয়ার পসিবিলিটি বেশি, যদি না নিতে পারে আমি গ্রুপে জানা দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে। এবং ইনশাআল্লাহ আমরা এই মাসের ভিতরেই শেষ করে, তোমাদের রিকোয়েস্টের কারণে আমি হয়তো অর্গানিক ক্যাম্পাসে শুরু করতে পারি 1 তারিখ থেকে ইনশাআল্লাহ, 1 তারিখ কিংবা তার আগেও শুরু করতে পারি। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে দেখা হবে। আর কালকে মানে নেক্সট ক্লাসে আমি দেখাবো চৌম্বকের 5ম অধ্যায় থেকে, এবং পরবর্তীতে জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে রাখতে হবে। হ্যাঁ, এই চ্যাপ্টার শেষ, এই চ্যাপ্টার শেষ মানে ঢাকা ইউনিভার্সিটি যে টপিক থেকে আসছে, যে টপিকগুলো আলোচনা আছে সবগুলো করেছি। আই গেস তোমরা এখন পারবা, সেগুলো তোমাদের পারা উচিত। যে টপিক থেকে কোশ্চেন এসেছে ঢাকা ইউনিভার্সিটিতে, আমি সেই টপিকগুলো ভালোভাবে আলোচনা করেছি, এবং এই টপিকগুলো ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে, সো এই টপিকগুলো ভালো করে পড়লে হবে, ঠিক আছে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাস দেখা হবে ইনশাআল্লাহ। ওকে, সো আল্লাহ হাফেজ।